সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা লেকচার সিরিজে। তো মোটামুটি হচ্ছে এই কোর্সটা হচ্ছে বেস করে হচ্ছে আপনাদের এইবার এইচএসসি যারা 25 আছেন তাদের উপর ভিত্তি করে এটা করা হয়েছে। তো প্রত্যেকটা অধ্যায়ে হচ্ছে যে আমরা এখানে এমসিকিউ, সিকিউ সলভ করব। তবে সবার যেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয় যে জৈব রসায়ন। তো এই জৈব রসায়নের জন্য আমি হচ্ছে টোটাল ৮ টা লেকচার নিব। যেহেতু মোটামুটি মেক্সিমামে হচ্ছে জৈব রসায়নে ভয় পান। তো ওইখানে টোটাল ৮ টা লেকচার নিব। তো আশা করি শুধু এই ৮ টা লেকচার যদি আমাদের সাথে থাকেন, তো জৈব রসায়নে আর কোনো এখানে সমস্যা হবে না। তো ৮ টা লেকচার নেওয়ার পর আমি এতটুকু প্রতিশ্রুতিও দিতেছি যে হচ্ছে আপনাদের পরীক্ষার আগেই হচ্ছে আমরা এই টোটাল সিলেবাসটা হচ্ছে কভার করব। বাকি অধ্যায়গুলো হচ্ছে আমরা ওয়ান শট আকারে দিব। তবে এই জৈব যৌগটা হচ্ছে একটু এক্সপ্লেইন আকারে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আশা করি আমাদের সাথে যুক্ত থাকবেন। তো দেখেন, তো ১ম সচরাচর যেই কাজটা করা হয় যে জৈব রসায়নের মধ্যে শুরুই করা হয় হচ্ছে নামকরণ থেকে। তো নামকরণ আস্তে, আস্তে একটু সহজ, সহজ করার পরে যখন একটা জটিল অংশে যায়, তখন মনে হইতেছে যে না জৈব রসায়ন এত কঠিন, এত কঠিন। তো আজকে আমরা লেকচার ১ এর মধ্যে এমন কিছু জিনিস শিখব যে যারা হচ্ছে জৈব রসায়নের নাম এট লিস্ট হচ্ছে যে শুনছেন জীবনে একবার এবং হচ্ছে টোটাল জৈব রসায়নের কনসেপ্ট বাদ। আমরা সাধারণ চিন্তা ভাবনা করব। সাধারণ চিন্তা ভাবনায় যে জিনিসগুলো আসে, ওই জিনিস দিয়ে হচ্ছে সলভ করব। এখানে না আমার কোনো নামকরণের দরকার পড়বে, না আমার হচ্ছে যে কোনো রিঅ্যাকশন এর দরকার পড়বে। তো এই যে অংশটুকু আছে, তো এই অংশটুকুর মধ্যে যে এমন না এটা হচ্ছে খুব লেস ইম্পোর্টেন্ট ব্যাপারটা এমন না। এটা আমি ধরতে পারি হচ্ছে জৈব রসায়নের একটা টপ নচ একটা টপিক আজকে আলোচনা করব। এমন কোনো হচ্ছে ভার্সিটি নাই বা অ্যাডমিশন কোচিং নাই যে অ্যাডমিশন নাই যেটাতে হচ্ছে আপনি এখানে পাবেন না। এই অংশ থেকে হচ্ছে কোয়েশ্চেন পাবেন। হ্যাঁ? তো শুরু করতেছি। তো এই ১ম যে লেকচারটা আছে এই লেকচারের মধ্যে আমি একটু হচ্ছে যে চাইলেই হচ্ছে এখানে টোটাল লিখে রাখতে পারতাম। আমি হচ্ছে চাইতেছি যে হচ্ছে যে যেন আমি নিজে, নিজে লিখি। তো একটু মোটামুটি দীর্ঘ সময় যাবে। সময় গেলে লাভটা কি হবে যে আপনি এখানে সাথে, সাথে এটা ক্যাচ করতে পারবেন। হ্যাঁ? তো ১ম যেই অংশটুকু এখানে দেখতেছি উপরে একটা হেডিং দেওয়া আছে। হেডিংটা হচ্ছে আপনার ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন। তো আমরা এত জটিল কোনো চিন্তা ভাবনায় যাব না। তো জটিল চিন্তা ভাবনা ছাড়াও এখান থেকে সলভ করা যাইতে পারে বা হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা করা যাইতে পারে যে এই জিনিসটা আসলে কি। তো ১ম আমি যদি একটা কথায় আসি, ধরেন একটা সমযোজী যৌগ এখানে একটা গঠিত হইছে। এখন সমযোজী যৌগ কারা, কারা গঠন করে? ২ টা অধাতু হচ্ছে যে যখন ইলেকট্রন শেয়ার করতেছে তখন সমযোজী যৌগ গঠিত হইতেছে। তো আমি ধরতে পারি এমন একটা জিনিস হচ্ছে HCl না? এটা বলতে পারতেছি হচ্ছে একটা সমযোজী। কারণ হাইড্রোজেন এখানে অধাতু, ক্লোরিন হচ্ছে এখানে অধাতু। তারা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হচ্ছে এখানে বন্ধনে আবদ্ধ আছে। এখন আমি এই শেয়ারকৃত ইলেকট্রনকে যদি এরকম করে দেখাই, এখানে আমার ক্লোরিন আছে, এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে ক্লোরিনের। শেয়ারকৃত যে ২ টা ইলেকট্রন আছে। এখন এটা এমন জিনিস ইন্ডিকেট করতেছে যে ধরলাম তারা ২ জন মিলে হচ্ছে একটা ব্যবসা করতেছে। একজন ৳৫০,০০,০০০ দিছে, আরেকজনও ৳৫০,০০,০০০ দিছে। সমান একটা বন্ধনে অংশগ্রহণ করছে। এখান থেকে যে প্রফিট হইতেছে, সেও মোটামুটি ৫০,০০,০০০ নিতেছে, সেও ৫০,০০,০০০ মানে যা হইতেছে তা ভাগাভাগি করে নিতেছে। কারণ তারা ৫০,০০,০০০ দিয়ে হচ্ছে শেয়ার করে ব্যবসাটা করছিল। ব্যাপারটা এমন হইছিল। এখন ধরলাম যে এমন একটা পর্যায়ে এসে এমন হইল যে হচ্ছে না, তারা আর এখন ব্যবসা করবে না। যে বন্ধনে শুরু করতে চাইছিল, পরে আবার চিন্তা ভাবনা করল যে না, যে আসলে করব না। তাইলে শেষ। ব্যবসাটা হচ্ছে এখানে ক্লোজ করে দেই। তো ব্যাপারটা যদি এমন হয়, তো আমি কি করতে পারি যে এই ভাঙনটারে আমি একটা সুষমভাবে ভাঙতে পারি। কেমন সুষমভাবে ভাঙতে পারি মানে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা ছিল আমি হাইড্রোজেনকে দিয়ে দিব, ক্লোরিনের যে ইলেকট্রনটা ছিল আমি ক্লোরিনকে দিয়ে দিব। এমন যদি হয় তার মানে হচ্ছে এইখানে এমন একটা ভাঙন হইছে, যে ভাঙনটার আমি নাম দিতেছি এমন যে হচ্ছে কি সুষম, সুষম ভাঙন। আবার তারা যার, যার ইলেকট্রন গুলা সে নিয়ে নিবে। হ্যাঁ? এমন যদি হয়। এখন সুষম যে ভাঙনটা হইছে এখান থেকে হাইড্রোজেনের উপর তার ইলেকট্রনটা চলে যাবে। ক্লোরিনের উপর তার নিজস্ব ইলেকট্রনটা চলে যাবে। এই যে সুষম ভাঙনের পরে সমযোজী যৌগগুলো ইলেকট্রন তাদের কাছে নিজের কাছে নিয়ে নিছে, এমন অবস্থাটারে বলতেছে হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি মানে হচ্ছে মুক্ত, রেডিক্যাল মানে ওই সেই ইলেকট্রনটারে ইন্ডিকেট করতেছে মূলত। যে তার মানে এই অংশটুকু করে বলতেছে সেখানে আমার ফ্রি রেডিক্যাল। তো এই যদি হয় কথাবার্তা, তো আমি বলতে পারি যে মনে করেন এমন একটা যৌগ ছিল, এই হচ্ছে আপনার CH3, এই হচ্ছে Cl। এই যে অংশটুকু আছে ঠিক সেম ওয়েতে তাদের মধ্যেও যদি ভাঙন হয়, এমন ভাঙন হইছে, সুষম একটা ভাঙন হইছে। তাইলে এই CH3 এই জিনিসটার উপর একটা রেডিক্যাল চলে আসবে। এই ক্লোরিনটার উপরে একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল চলে আসবে। মানে মুক্ত ইলেকট্রন চলে আসবে। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার এখানে কি হইতেছে বলেন তো?
যে একটা ফ্রি রেডিক্যাল, ওই জিনিসটা হচ্ছে এখানে আপনার একটা ফ্রি রেডিক্যাল, না? তো আমরা একটু ফ্রি রেডিক্যালের কিছু প্রকারভেদ দেখব। যে প্রকারভেদ কেমন বললেন? যে জিনিসটা হচ্ছে এই জিনিসটারে আমি হচ্ছে যে ফ্রি রেডিক্যাল বলতেছি। এখন এটা যেমন ফ্রি রেডিক্যাল হয়, ঠিক সেম ওয়েতে আমি এরকম একটা জিনিস লিখতে পারতেছি। তার মানে আমি প্রথম এটাই লিখতে চাইতেছি CH3, যার উপরে হচ্ছে একটা মুক্ত ইলেকট্রন ছিল। এটা যেমন একটা জিনিস, আমরা হচ্ছে এখানে শুধু হচ্ছে ফ্রি রেডিক্যাল নিয়ে কথাবার্তা বলতেছি। এমনও তো হইতে পারে এখানে আমার CH2, এখানে হচ্ছে R, এরকম একটা জিনিস দেওয়া। এখানে আর মানে আমরা জানি কি অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক এটলিস্ট আমরা হচ্ছে যে যদি 19 এ এটলিস্ট বইটাও ধরি তাইলেও বলতে পারবো। ধরলাম যদি আমরা 19 এ ধরি নাই, তাও বলতে পারবো। কেমন? যে মনে করেন যেকোনো একটা অ্যালকেন আছে। আমার কাছে আছে CH4, এটা একটা অ্যালকেন, এটার নাম হচ্ছে মিথেন। এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে তখন কেমন হয়? এ হচ্ছে CH3 হয়। এই যে CH3, তার মানে একটা অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যায়, এই অবস্থাটারে বলে হচ্ছে অ্যালকাইল মূলক, না? তো এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। তখন এটার নাম কি হয়? যেহেতু একটা কার্বন, তার এটার বলেছে মিথাইল। ২ টা কার্বন থাকলে ইথাইল, এরকম বলতো। এটলিস্ট আমরা এতটুকু জানি। তার মানে এখানে আর দ্বারা আমি বুঝাচ্ছি হচ্ছে একটা অ্যালকাইল মূলক। আমি এখানে লিখতে পারতেছি, এখানে আর দ্বারা কি ইন্ডিকেট করতেছে? আর দ্বারা ইন্ডিকেট করে হচ্ছে আপনার অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক ইন্ডিকেট করে। তারপরে যে কথাটা, এখানে অ্যালকাইল মূলক দেখেন আছে একটা। আমি চাইলে কিন্তু এরকম করেও লিখতে পারি। কি লিখতে পারি? এই হচ্ছে CH2R2। তার মানে এটা ইন্ডিকেট করতেছে অ্যালকাইল মূলক আছে ২ টা। তারপরের কথাটা আমি লিখলাম সি, এ হচ্ছে R3। মানে এখন ব্যাপারটা কিন্তু এমন না যে জিনিসটা কি, যে আপনি আপনার ইচ্ছা মতো মন মতো করে লিখতেছেন, এমন না। আমরা জানি যে কার্বনের হচ্ছে ৪ টা হাত থাকে। তো ৪ টা হাতের মধ্যে দেখেন, একটা হাতে তো হচ্ছে ফ্রি রেডিক্যাল ছিল, ৩ টাতে হচ্ছে হাইড্রোজেন ছিল। তো ঘটনাটা এমনও হইতে পারে যে ৩ টা হাইড্রোজেনের মধ্যে একটার মধ্যে হচ্ছে একটা অ্যালকাইল মূলক যুক্ত হয়ে গেছে। আর বাকি ২ টা হাইড্রোজেন আছে। তারপরে ঘটনাটা এমনও হইতে পারে যে কি হইছে, যে ২ টাতেই অ্যালকাইল মূলক আছে, একটাতে হাইড্রোজেন আছে। এবং ব্যাপারটা এমনও হইতে পারে যে ৩ টাতেই হচ্ছে এখানে আমার কি অ্যালকাইল মূলক আছে। এমন একটা ফরমেশন হইতে পারে। এই যে এখানে ৩ টাতেই অ্যালকাইল মূলক আছে, তার মানে ৩ জায়গায় অ্যালকাইল মূলক, তখন এটারে আমি বলতেছি হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ঠিক আছে? এখন কমন সেন্স যদি খাটাই যে এখানে হচ্ছে ২ টা অ্যালকাইল মূলক আছে, তাহলে এই জিনিসটাকে বলবো সেখানে আপনার ২ ডিগ্রি অ্যালকাইল মূলক। ঠিক আছে? তারপরে আসে, এখানে একটা অ্যালকাইল মূলক আছে, তাহলে এই জিনিসটা হবে কি বলেন তো? এই ১ ডিগ্রি অ্যালকাইল। এখন এখানে কোনো অ্যালকাইল মূলক নাই, তাহলে এটাকে 0 ডিগ্রি অ্যালকাইল মূলক বলি নাকি? মানে ফ্রি রেডিক্যাল বলি। ব্যাপারটা এরকম নাকি? মানে সরি, এখানে ৩ ডিগ্রি হচ্ছে ফ্রি রেডিক্যাল, ২ ডিগ্রি ফ্রি রেডিক্যাল, ১ ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে এখানে একটা অ্যালকাইল মূলক নাই, তাহলে এখানে আমি বলে দিব যে 0 ডিগ্রি হচ্ছে ফ্রি রেডিক্যাল। তো এই জিনিসটা এরকম করে বলে না। সাধারণ যে যেমন অবস্থায় আছে মিথাইল, এই মিথাইল ফ্রি রেডিক্যাল এইভাবে বলে। 0 ডিগ্রি আর তখন বলে না। এতটুকু হওয়ার পর মোটামুটি ভালোই একটা পড়াশোনা হয়েছে। দেখলাম যে আসলে ফ্রি রেডিক্যাল চিনতে পারছি যে ফ্রি রেডিক্যালটা কি। যখন সমবিভাজন হয়, তখন এখান থেকে সমবিভাজন বা সুষম বিভাজন হইতেছে, ভাঙন হইতেছে, তখন এখানে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। এবং দেখলাম এখানে যে কয়েকটা ফরমেশনে ফ্রি রেডিক্যাল থাকতে পারে। ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি ফরমেশনে থাকতে পারে। আচ্ছা থাকলো। তো ১ ডিগ্রি ২ ডিগ্রি কার উপর ভিত্তি করে বলছিলাম যে আসলে এটা ১ ডিগ্রি ২ ডিগ্রি ৩ ডিগ্রি? দেখলাম অ্যালকাইল মূলক আছে একটা, এইজন্য ১ ডিগ্রি। অ্যালকাইল মূলক আছে ২ টা, এই কারণে ২ ডিগ্রি। অ্যালকাইল মূলক আছে ৩ টা, এই কারণে হচ্ছে ৩ ডিগ্রি। এবং অ্যালকাইল মূলককে আমরা অ্যালকাইল মূলকও আসলে দেখলাম যে অ্যালকাইল মূলক জিনিসটা হচ্ছে একটা অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারণ করা হয়, তখন যেই মূলকটা তৈরি হয়, ওইটাকে বলতেছে এখানে আপনার অ্যালকাইল মূলক। এখন এতটুকু বইলে তো আসলে কোয়েশ্চেনটা তো এই জিনিসটাই না, আরো কিছু থাকে। যে কি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে যে এই যে অ্যালকাইল মূলক আছে নিচের কোন ফ্রি রেডিক্যাল আছে, এখানে নিচের কোন ফ্রি রেডিক্যালটি হচ্ছে সবচেয়ে স্থায়ী বা সবচেয়ে বেশি সক্রিয়, এমন একটা কথাবার্তা বলে। আমার জিনিসটা আমার কাছে আসে পরীক্ষার মধ্যে কি স্থায়িত্ব আসে, আসে হচ্ছে স্থায়িত্বের ক্রম। এখন স্থায়িত্বের ক্রম, তো এই জিনিসটা হচ্ছে আমরা কার্বোক্যাটায়নের পরে আবার আইসা দেখবো যে আসলে স্থায়িত্বের ক্রমটা। তাহলে এখন আরেকটা কথা বলি, এইখানে যেমন ১ ডিগ্রি ২ ডিগ্রি ৩ ডিগ্রি যেই ওয়েতে বের করছি বা বলতে পারছি, ঠিক সেম ওয়েতেই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে বলবো, কার্বো অ্যানায়নের ক্ষেত্রে বলবো। ঠিক আছে? আমরা আপাতত হচ্ছে যে কার্বোক্যাটায়নটা আগে দেখা হয়। তারপর আবার এখানে ব্যাক করব। হুম, তো এইখানে আমি
হেডিং দিতে পারতেছি যে আসলে এটা কি কার্বো ক্যাটায়ন। এবার আসেন এই যে কার্বো ক্যাটায়ন বললাম, আমি ধরলাম যে হচ্ছে যে কার্বো ক্যাটায়ন যে অংশটুকু আছে এটার মধ্যে আমি বুঝতেছি না বা নামের মধ্যে কি বইলা রাখছে যে কার্বো ক্যাটায়ন বা কি। তো আমি অ্যাটলিস্ট এটা বলতে পারি, মনে করেন আমার কাছে আছে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন জানি 11টা, সে একটা ইলেকট্রন যখন ত্যাগ করে তখন কিসে পরিণত হইতেছে বলেন তো? হচ্ছে সোডিয়াম প্লাসে পরিণত হইতেছে। যখন এরকম প্লাসে পরিণত হইতেছে তখন এই জিনিসটা আমি বলতে পারতেছি এই জিনিসটা হচ্ছে এখানে আপনার ক্যাটায়ন। তার মানে একটা জিনিস এখান থেকে দেখলাম ক্যাটায়ন মানে কি, তার মানে হচ্ছে আমার কাছে একটা পরমাণু আছে, ওই পরমাণুটা যখন একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস চার্জে চার্জিত হয়েছে তখন এই জিনিসটা আমি বলতেছি হচ্ছে ক্যাটায়ন না। আচ্ছা, এই হচ্ছে ক্যাটায়ন। তাহলে এখন এখানে লেখা আছে কার্বো ক্যাটায়ন, তো এখানে সোডিয়ামের উপর প্লাস আছে, ওইটারে আমি ক্যাটায়ন বলছি। ম্যাগনেসিয়ামের উপর প্লাস থাকলে তো আমি ক্যাটায়নই বলতাম। কার্বো ক্যাটায়ন কখন বলবো? এই নামটার সাথে তো জড়িত আছে, এখানে লেখা আছে কার্বো। যেহেতু লেখা আছে হচ্ছে এখানে কি বলেন তো কার্বো, যেহেতু কার্বো শব্দটা আছে, কার্বো মানেই হচ্ছে এখানে আবার আপনার কি বলেন তো কার্বন। যেহেতু কার্বো শব্দটা আছে এটার মানে হচ্ছে কার্বন। এখন কার্বো ক্যাটায়ন মানে কার্বনের উপর ক্যাটায়ন থাকবে, শেষ, এতটুকুই কথা। এখন ভালো করে যদি বলি যে আসলে কার্বো ক্যাটায়নটা তৈরি হয় কিভাবে, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আসলে সুষম বিভাজন হয়েছিল, তখন এখানে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে। কিন্তু এখন যদি সুষম বিভাজনটা না হয়, হ্যাঁ, বিষম বিভাজন বা অসম বিভাজন যদি বলি এটাকে, তখন এখানে একটা প্লাস হয় একটা মাইনাস হয়। তো এত ডিটেলস ওই চিন্তা ভাবনা আমরা যদি না যাই, সাধারণ চিন্তা ভাবনাও যদি বলতে চাই যে কার্বো ক্যাটায়ন মানে কি, কার্বনের উপর হচ্ছে একটা যদি পজিটিভ চার্জ থাকে তখন এটাকে বলবো হচ্ছে কার্বো ক্যাটায়ন। তো তার মানে এই দেখলাম কার্বন, এটা এখন ক্যাটায়ন মানে হচ্ছে এখানে কি কার্বনের উপর পজিটিভ চার্জ থাকা লাগে। ফ্রি রেডিক্যাল মানে যেমন হচ্ছে কার্বনের উপর দেখলাম যে একটা ফ্রি রেডিক্যাল ছিল, তবে ওই ফ্রি রেডিক্যাল গুলোর মধ্যে কত ভাগ, যে 1 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হয়, 3 ডিগ্রি হয়। ঠিক সেম ওয়েতেও এখানেও 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হওয়া পসিবল। কিভাবে পসিবল? আমি যদি লিখি এরকম, এই যে কার্বন, এই কার্বন, কার্বন, হচ্ছে কার্বন, সবগুলোর উপর আমি হচ্ছে পজিটিভ সাইন দিলাম, তার মানে কার্বো ক্যাটায়ন শিওর এটা হচ্ছে কার্বো ক্যাটায়ন হবেই। তারপরে যে কথাটা, এখন আমি যদি এই কার্বনে বাকি 3টা হাত যেটা আছে, 3টা হাতে 3টেই হাইড্রোজেন দেই, কোনো অ্যালকাইল মূলক তো আসতেছে না। যদি কোনো অ্যালকাইল মূলক না আসে, কি কঠিন জিনিস পড়াচ্ছ দেখি ভাইয়া। হ্যাঁ, কেমিস্ট্রি, জৈব যৌগ তো অনেক প্যারা, বুঝছো? বা এই জৈব জৈব যৌগ এত প্যারা, এখানে কি এই যে কেবল কেবল শুরু করছো? এটা হচ্ছে ভাই, আমরা হচ্ছে জৈব যৌগটাকে হচ্ছে ঠিক মতো ধরতে পারতেছি, আচ্ছা। একটা ওয়েতে ধরা লাগবে। আমরা যে যদি প্রথমে শুরু করে দিই যে নামকরণ করো, এই করো, সেই করো, এত ওয়েতে যাওয়া যাবে না। হ্যাঁ। পরীক্ষায় কোন জিনিসটা আসতেছে, কোন ওয়েতে বোঝা লাগবে, এই মেথডটা তো বোঝা লাগবে, আগে মেথডে যাওয়া লাগবে, আচ্ছা। মেথডটা ধরার পরে হচ্ছে যে রিয়াকশনে যাব। আচ্ছা, তাহলে এখন কি আমাকে দেখি বুঝাও দেখি কার্বো আচ্ছা, ক্যাটায়ন। ভাই কার্বো ক্যাটায়ন, তা কার্বো ক্যাটায়ন যদি বুঝাইতে চাই আমাদের জানা লাগবে ক্যাটায়নটা। ক্যাটায়ন কখন হয়? ক্যাটায়নটা ভাই হয় হচ্ছে যা একটা সাধারণ সোডিয়াম আছে, তো সোডিয়ামের 11টা ইলেকট্রন। কার্বো ক্যাটায়ন কখন? যখন হচ্ছে একটা কার্বো ক্যাটায়ন আপাতত বাদ দিলাম, সাধারণ ক্যাটায়নে আসে। ক্যাটায়ন ক্যাটায়নটা কখন হবে? যখন ইলেকট্রন ছেড়ে একটা দিবে, ইলেকট্রন এটা ছেড়ে বুঝি দিবে, আমি। এটা বুঝেন ভাই। হ্যাঁ। এটা বুঝলে তো কার্বো ক্যাটায়ন কিছুই না। আচ্ছা, তো ঠিক আছে। কেমন? তো কার্বো ক্যাটায়ন মানে হচ্ছে কার্বনের উপর ক্যাটায়ন থাকে। মানে ক্যাটায়ন কার্বন মানে ইলেকট্রন মানে সাইডে প্লাস হবে। প্লাস হবে, আচ্ছা, এটা হবে আর কি। ইলেকট্রন ছাড়লে প্লাস হয় এটা আমি এটা জানি। জানি হ্যাঁ, স্যার, এতটুকু তো জানি। এতটুকু জানি। কার্বো ক্যাটায়ন মানে হচ্ছে তার মানে কার্বনের উপর যখন এখানে পজিটিভ সাইনটা থাকতেছে তখনই বলতেছে কার্বো ক্যাটায়ন। আচ্ছা, তাহলে আচ্ছা, আমি এখানে যদি এরকম লিখি যে এই যে একটা কার্বন আছে, কার্বনের কয়টা হাত ভাই? 4টা হাত। 4টা হাত। তাহলে একটা হাত তো পজিটিভ, হ্যাঁ, আর বাকি কয়টা হাত? 3টা হাত। 3টা হাতে আমি 3টা হাইড্রোজেন তাহলে দিলাম। মানে এটা আমি একটা এটাকে করতে পারি। আমি যদি এই যে এইভাবে লিখি, হুম, যে ধরো এটা হলো কার্বন, হুম, এখানে আমি একটা হাত দিলাম হাইড্রোজেন, সেন, এখানে দিলাম হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে দিলাম হাইড্রোজেন। হাইড্রোজেন তাহলে মানে এখানে আমি প্লাস লিখলেই হয়ে গেল। হয়ে গেল, একটা কার্বো ক্যাটায়ন হয়ে গেল, বাহ! কার্বন একটা হয়ে গেল। কার্বো ক্যাটায়ন হয়ে বাহ! গেল। এখন জিনিসটা কি এমন হইতে পারে না যে আমি হচ্ছে এই যে হাইড্রোজেন আছে, এই হ্যাঁ, হাইড্রোজেনের জায়গায় আমি একটা অ্যালকাইল মূলক যুক্ত করে দিলাম। তো কেমন অ্যালকাইল মূলক? যদি হুম। আমি অ্যালকাইল মূলকটা যুক্ত করি, এখানে আর দ্বারা আমরা জানি অ্যালকাইল মূলক যুক্ত হয়। অ্যালকাইল মূলককে আর দ্বারা, অ্যালকাইল মূলক কি কি আছে যেমন? এখন অ্যালকাইল মূলকটা কি? আচ্ছা, অ্যালকাইল এটা আবার ডিটেইলসে বলতে আমরা হবে। এতটুকু এটলিস্ট জানি যে হচ্ছে অ্যালকেন বলতে কিছু একটা ব্যাপার-স্যাপার আছে। আছে। যেমন মিথেন, হুম। ইথেন, প্রোপেন। ওই অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চইলা যায় তখনই বলতেছে এটারে অ্যালকাইল। অ্যালকাইল, আচ্ছা। তাইলে জিনিসটা যদি এমন হয়, আমি যদি লিখি এখানে CH4, এটা যদি হয় মিথেন, মিথেন, তাহলে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে কেমন হবে? CH3। CH3 হবে। এই যে CH3,
এটা যদি হয় মিথেন, যেহেতু হুম। অ্যালকাইল বলবো তার মানে কি মিথাইল। মিথাইল। আচ্ছা। আচ্ছা তাহলে আরেকটা যদি বলি তাহলে ব্যাপারটা এমন CH3 আছে, হুম, এখানে CH3 আছে। হুম, আমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাই হুম। তাহলে কেমন আসতেছে CH3, এই হচ্ছে এখানে CH2, CH2 তাহলে একটা হাত খালি থাকে তো। জি, তাহলে এটা যদি মিথেনটা যদি মিথাইল হয় হয়। তাহলে ইথেনটা কি হবে? ইথাইল। ইথাইল। এটাই তো মানে এটাই আচ্ছা, আচ্ছা। অ্যালকেন। তার মানে এমন এখন মিথেন মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, প্রোপাইল যাই হোক না কেন হ্যাঁ। ধরলাম এখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে। ঠিক আছে? ওকে। তো একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে। তাইলে এখন এটা কি ফরমেশন এমন একটা আমি দিতে পারি কিনা? হ্যাঁ, নিতে পারি। নিতে পারি। ওকে। তো এমনও একটা কাজ করতে পারি যে হচ্ছে কার্বন আছে, আমি অ্যালকাইল মূলক দিয়ে দিলাম হচ্ছে ২ জায়গায়, আরেক জায়গায় হচ্ছে হাইড্রোজেন থাকবে। এটা হ্যাঁ, কি করা যাইতে পারে না? হ্যাঁ, তাহলে এটা কি ডাবল অ্যালকাইল মূলক? তার মানে জিনিসটা এরকম না যে হ্যাঁ, এটা দিতে পারি কিনা? দিতে একটা পারি। ফরমেশন হতে পারে। পারি। তাহলে আরো একটা ফরমেশন কি হওয়া সম্ভব যে আমি ৩ টাতেই এটাতে দিয়ে দিব? ৩ টাতে মানে এখানে আচ্ছা, আমি হাইড্রোজেনই রাখতেছি না। হাইড্রোজেনই রাখতে চাইতেছি না। এটাও তো সম্ভব নাকি? সম্ভব। আচ্ছা, কারণ আমার মানে দরকার হলো হাত মানে পূরণ করা, পূরণ তাই তো? করা তাই। হাত এখন পূরণ করতে এখন পারলেই হইছে। আচ্ছা এমন তো করতে পারব না যে এখানে আরো একটা অ্যালকাইল মূলক এখানে আর দেয়া যাবে? না ভাইয়া, দেওয়া যাবে না। দেওয়া আচ্ছা, যাবে না। তার মানে সব কাঠামো এর বাইরে তো আর হইতেছে না। না। তার আর মানে এখানে এই যে আমাদের অ্যালকাইল মূলক দিয়ে আমি ৩ টা কাঠামো পাইতে পারি। আচ্ছা, একটা হলো শুধু একটা অ্যালকাইল মূলক, হ্যাঁ, আর ২ টা অ্যালকাইল মূলক, আর একটা আরেকটা ৩  ৩ টা টা। অ্যালকাইল মূলক। তাইলে এখন সাধারণভাবে যদি বলি, একটা যদি থাকে তখনই এটারে বলতেছে ১ ডিগ্রি। ১ ডিগ্রি। এখন একদম আর কি বলব? আচ্ছা মানে এটা এখানে ২ ডিগ্রি। তাহলে এটা ২ ডিগ্রি, ২ ডিগ্রি, ২ ডিগ্রি। আর এটা তাহলে কয় ডিগ্রি ৩ হবে? ডিগ্রি। তাহলে এটা নেই। এই জিনিসটাই হচ্ছে টোটাল কার্বোকেটায়ন। আচ্ছা ১ ডিগ্রি কার্বোকেটায়ন, ২ ডিগ্রি কার্বোকেটায়ন, ৩ ৩ ডিগ্রি ডিগ্রি কার্বোকেটায়ন। কার্বোকেটায়ন। তাহলে বিষয়টা শোনো আমি তোমাদের বলি। আমি তোমাকে আবার বুঝাই, ঠিক না আছে? অবশ্যই, অবশ্যই। কিভাবে দেখো যে এখানে আমাদের আ এ এ এ কি আমাদের এখানে দেখো কার্বন। হুম, কার্বনের ক্ষেত্রে আমাদের ৪ টা ইলেকট্রন আছে লাস্টের শেলে। ছেলে হ্যাঁ। ওকে, আমি যদি ক্যাটায়ন নিতে চাই তার মানে ক্যাটায়ন কি করে? ইলেকট্রন গ্রহণ করে প্লাস হলে ক্যাটায়ন আর যদি সরি ছাইড়া দেই ছেড়ে আরকি। দিন। হুম, ছাইড়া দেই, সরি ভুল হয়ে গেছে মিস্টেক। হুম। এটা কিন্তু মিস্টেক, হ্যাঁ? মিস্টেক হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। ইলেকট্রন ছেড়ে দিলে ছেড়ে দেওয়ার পরে প্লাস হবে। এটা কি ক্যাটায়ন? ক্যাটায়ন আর হ্যাঁ। ইলেকট্রন যদি গ্রহণ করে সেটা কি? নেগেটিভ হবে অ্যানায়ন। অ্যানায়ন। ওকে, কার্বোক্যাটায়ন মানে কি? তার মানে কার্বন ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হবে। ঠিক আছে? সেটা আমার কি কার্বোক্যাটায়ন। এন্ড কার্বনের নরমালি আমার হাত আছে কয়টা? মানে লাস্টের সেলে ইলেকট্রন থাকে ৪ টা। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিছে মানে কয়টা আছে? ৩ টা। হুম, তার মানে আমাদের কি লিখবো আমি? CH3 মানে যদি আমি বলি হুম, হুম। কার্বনের যদি ৪ টা হাত হয়, তার মানে এখানে ৪ টা হাত কার্বনের, এই যে ৪ টা হাত এভাবে, এভাবে হ্যাঁ, আছে। আচ্ছা, আচ্ছা। এই ৪ টার সাথে ৪ টা আমাদের বিভিন্ন মানে মূলক যুক্ত পারে যুক্ত হবে। কিন্তু আমি যদি একটা ইলেকট্রন ছেড়ে দিই তাহলে কি এই উপরে এটা কি বাদ যাবে? আচ্ছা। এটা হবে কি প্লাস। প্লাস এইটা এর হ্যাঁ। মানে ৩ টা ফাঁকা থাকবে। ৩ টার জায়গায় আমার কি নরমালি আমরা ৩ টা হাইড্রোজেন দিতে হাইড্রোজেন। পারি। হাইড্রোকার্বন হইলে। তাই হ্যাঁ, তো হ্যাঁ, ভাইয়া? ইয়েস। ঠিক বলছি না? হ্যাঁ, অবশ্যই। হাইড্রোকার্বন হলে এটা। হুম, ঠিক আছে? আর এই যে আমি হাইড্রোজেন গুলা আছে, এই হাইড্রোজেন গুলার পরিবর্তে আমি বিভিন্ন মূলক দিতে পারি। হুম। মূলক অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক আবার কি? যে তোমরা যে অ্যালকেন যে পড়ছো, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় সেটা হলো অ্যালকাইল মূলক। হুম। ঠিক আছে? যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন কমলে মিথাইল, ইথেন থেকে একটা হাইড্রোজেন কমলে কি ইথাইল। ঠিক আছে? ভাই তো তা কেমিস্ট্রি ক্লাসে আমি কি নিব না আপনি নিবেন ভাই না? না, মানে না, না, এভাবে না, না, পড়াইলে তো ভাইয়া আমি কি পারতেছি? আরে তাহলে তো আমারও দরকার নাই না, ভাই। না, ঠিক আছে, ঠিক আছে। এই তোমরা যারা ক্লাস দেখতেছো সবাই কমেন্ট করে জানাও তো আমি বুঝাইতে পারতেছি কিনা। বলো তো? তো তো এই যে এখানে একটা অ্যালকাইল দিলে একটা ১ ডিগ্রি, ২ টা দিলে ২ ডিগ্রি, ৩ টা দিলে ৩ ডিগ্রি। ভাইয়া একদম ক্লিয়ার আচ্ছা পানির একদম মতো। পারফেক্ট। তাইলে তোমরা ভাইয়া কিন্তু একদম পানির মতো সুন্দর করে তোমাদের জৈব যৌগের উপর টোটাল ৮ টি ৮ ক্লাস নেওয়া হবে। কয়টি ক্লাস? জৈব যৌগের উপর ৮ টি ক্লাস নেওয়া হবে। প্রতি সপ্তাহে ২ টা করে ক্লাস। আগামী ১ মাসের মধ্যে তোমাদের জৈব ইনশাআল্লাহ, যৌগ শেষ করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় বাকিগুলো কথা ভাই ওয়ান শটে শেষ করা হ্যাঁ, করব বাকিগুলা ইনশাআল্লাহ। তোমাদের লং টাইম আমাদের মনে হয় তাড়াহুড়া করব। ধরো আমাদের টাইম বেশি দিয়ে সামনে রোজার মাস আসতেছে। সারা রাত ভরা ক্লাস হবে। ঠিক আছে? তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে অবশ্যই ২৫ ব্যাচ ২৬ ব্যাচে যারা আছো, স্পেশালি ২৫ ব্যাচ তোমাদের হুম, সামনে যাদের পরীক্ষা, তোমাদের ২৫ ব্যাচের সায়েন্সের যত শিক্ষার্থী আছে সবাইকে একটু কষ্ট করে ক্লাসে মেনশন দিয়ে দাও। রেগুলার ক্লাস হবে। যাদের ধরো কোনো মানে এই যে ক্লাসগুলো করার জন্য কোনো কোর্স কিনতে হবে না। একদম ফ্রিতে আমাদের এই পেজে ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? সবাই একটু শেয়ার দিয়ে দিও। ওকে? ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে। এখন তো এই ছিল ওভারঅল চিন্তা ভাবনা। সামারিটা ছিল এখানে হইতে পারে ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি না? তো ঠিক সেম আমি যদি এখন এই জিনিসটা একটু ক্লিয়ার করি
বের করে নিই। তো দেখেন এখানে যে কথাগুলো বলতেছিলাম, তো আবার একটা ওভারভিউ দিই শুধু, হ্যাঁ? তো বেশি প্রেশারের কিছু না। প্রেশারের কিছু না। এখন কার্বনের উপর তার মানে হচ্ছে পজিটিভ চার্জ থাকা লাগবে। আমি যদি এখন লিখি, তার মানে ফরমেশনটা এমন হতে পারে, দিলাম আমি হচ্ছে কার্বনের উপর পজিটিভ চার্জ, এই দিলাম হচ্ছে কার্বনের উপর পজিটিভ চার্জ, কার্বনের উপর পজিটিভ চার্জ, এই হচ্ছে কার্বনের উপর পজিটিভ চার্জ। এতটুকু দেওয়ার পর আমরা দেখলাম যে এখানে ফরমেশন এমন হতে পারে যে আমি তিনটা হাইড্রোজেন দিলাম। এমনও হইতে পারে যে আমি হচ্ছে না ২ টা হাইড্রোজেন দিলাম, একটা হচ্ছে আপনার অ্যালকাইল মূলক দিলাম। ও আচ্ছা, এমনও হইতে পারে একটা হাইড্রোজেন দিলাম, এখানে ২ টা অ্যালকাইল মূলক দিলাম। আবার এমনও হইতে পারে আমি ৩ টাই হচ্ছে অ্যালকাইল মূলক দিলাম। এমনও হইতে পারে। আমরা কিছুক্ষণ আগে মাত্র দেখতেছিলাম যে জিনিসটা এই টোটাল ওভারঅল অংশের মধ্যে যখন হচ্ছে একটা অ্যালকাইল মূলক থাকে, তখন এই জিনিসটারে বলে কি ১ ডিগ্রি। আচ্ছা, যদি ২ টা থাকে তখন এই জিনিসটারে বলতেছি কিনা কি বলেন তো ২ ডিগ্রি। আর যখন ৩ টা থাকতেছে তখন এই জিনিসটারে বলতেছি কিনা আমার কি বলেন তো হচ্ছে ৩ ডিগ্রি। এখন আসতেছে যদি একটাও না থাকে তাহলে কি 0 ডিগ্রি? না, এটা বলব না কিন্তু। মানে স্বাভাবিকভাবেই বলব। এটার কি বলে? তখন এই জিনিসটাকে বলে হচ্ছে এখানে আপনার মিথাইল ক্যাটায়ন। হ্যাঁ? মিথাইল ক্যাটায়ন। তারপরের কথাটা আসি। এখন ঠিক সেম ওয়েতে আগে যেমন দেখলাম যে হচ্ছে আমার স্থায়িত্বের ক্রম জানতে চাইতে পারে। এইখানে স্থায়িত্বের ক্রম জানতে চাইতে পারে। আমি লিখলাম স্থায়িত্বের ক্রম। এখন এখান থেকে আমাদের বোঝা শুরু হবে, হ্যাঁ? দেখেন এখানে স্থায়িত্বের ক্রম, আরেকটা কোশ্চেন হইতে পারে কি বলেন তো সক্রিয়তার ক্রম। সক্রিয়তা, সক্রিয়তার ক্রম। এবার আসেন স্থায়িত্বের ক্রম। চিন্তা ভাবনা আমরা একটু হাইলাইট করে চিন্তা ভাবনা করব। কেমন? দেখেন আমি ধরলাম যে এই ৩ ডিগ্রিটার আমি এদিকে আঁকতে চাইতেছি। তাহলে এখানে লিখলাম আমি কার্বন, এখানে আছে আর, এখানে আছে হচ্ছে আর, এখানে আছে আর দ্বারা অ্যালকাইল মূলক বোঝাচ্ছে, উপরে আছে হচ্ছে প্লাস। আমি এখন ২ ডিগ্রিটা যদি এখানে আঁকতে চাই তাহলে কেমন হয়? এখানে আছে হচ্ছে কার্বন, এখানে আছে আপনার আর, এখানে আছে আপনার হাইড্রোজেন, এ হচ্ছে প্লাস। এতটুকু। তো আমরা একটা কথা নোট করি যে এমন একটা কথা, এই যে অ্যালকাইল মূলক আছে আর, এটার অ্যালকাইল মূলকটা কি ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তার মানে এখানে একটা কথা বললাম যে আসলে আর হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। এখন যদি ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, ইলেকট্রন দাতা মানে কি? সে হচ্ছে এই দিক বরাবর ইলেকট্রন দিবে। আচ্ছা, সেও ইলেকট্রন এই দিক বরাবর দিবে, সেও এই দিক বরাবর ইলেকট্রন দিবে। ইলেকট্রন দাতা মানে কি? সে এই দিক বরাবর ইলেকট্রন দিবে, সে এই দিক বরাবর ইলেকট্রন দিবে। আর হাইড্রোজেন তো আর ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে না। হাইড্রোজেন হাইড্রোজেনের মতো করে থাকুক। পরের কথায় আসি। পরের কথাটা হচ্ছে এমন, আচ্ছা উপরে যে প্লাস, প্লাস দ্বারা কি বোঝাচ্ছে? তার দরকার কি? একটা পজিটিভ আছে, তার নেগেটিভ দরকার। এটাই তো সাধারণ চিন্তা ভাবনা। তাহলে আমরা ইলেকট্রন দাতা মানে কি এখানে ইলেকট্রন দিতেছে, এখানে ইলেকট্রন দিতেছে, এই পাশ থেকেও ইলেকট্রন দিতেছে। মানে ব্যাপারটা এমন দাঁড়াইতেছে, তাহলে ৩ দিক থেকে যদি সে ইলেকট্রন পায়, তার কি আর ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি থাকে? বলবে যে আমার দরকার নাই। মানে চিন্তা করতে পারেন এই কার্বন হচ্ছে যে আপনার হচ্ছে একটা পুরুষ, তার হচ্ছে এই যে ৩ টা বউ আছে। যদি তার যদি ৩ টা বউ থাকে, তার অন্য কোনো বউয়ের দরকার আছে? মানে আর কি বিয়ে করার প্রতি তার কোনো আগ্রহ জন্মাবে? কোনো জন্মাবে না, তাই না? ৩ টা বউ অলরেডি আছে, আর দরকার কি? কিন্তু যার হচ্ছে ২ টা বউ তার চিন্তা করবে ও তো ৩ টা বউ, তার তো ৩ টা বউ আছে। আমি আরেকটা বিয়ে করে দেখি না কেমন জীবন অতিবাহিত করা লাগে। তো জিনিসটা হচ্ছে এমন যে যেহেতু ৩ দিক থেকে এইখানে আমি পাইতেছি, তার আর কোনো রিঅ্যাকশন করার প্রতি কোনো আগ্রহই থাকে না। কারণ তার নেগেটিভই দরকার ছিল। কেন নেগেটিভ দরকার ছিল? তার উপরে পজিটিভ চার্জ আছে। তাই না? এখন পরের কথা হচ্ছে এখন আমি যদি বলি যে এটার স্থায়িত্বের ক্রমটা কি হবে? স্থায়িত্বের ক্রমটা কি? স্থায়িত্ব মানে হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে যে রিঅ্যাকশন করতে চায় না। তো কে রিঅ্যাকশন করতে চায় না? এই ৩ ডিগ্রি রিঅ্যাকশন করতে চায় না। কারণ তার ৩ দিক থেকে সে পাইতেছে। ২ আর ৩ এর ক্ষেত্রে যদি কম্পেয়ার করতে চাই, স্থায়িত্ব কার বেশি হবে? অবশ্যই ৩ ডিগ্রির হবে। এই লিখলাম আমি ৩ ডিগ্রির বেশি, তারপর ২ ডিগ্রি, ঠিক সেম ওয়েতে আমি সবগুলো ব্যাখ্যা করতে পারতেছি। যে যেহেতু অ্যালকাইল মূলক এখানে আছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করতেছে, ফলে সেই আসলে মোটামুটি নিষ্ক্রিয় হয়ে যাইতেছে। তার মানে স্থায়িত্বের ক্রম কি আমি এরকম বলতে পারতেছি। স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তার ক্রম। স্থায়িত্ব মানে যদি হয় যে রিঅ্যাকশন করতে চায় না, তাহলে সক্রিয়তা মানে কি হবে? সে তাড়াতাড়ি রিঅ্যাকশন করতে চায়। তো এখন তাড়াতাড়ি রিঅ্যাকশন কি পাবে? তাড়াতাড়ি রিঅ্যাকশন কি? যেহেতু স্থায়িত্ব তার বেশি, তার মানে সে রিঅ্যাকশন করতে চায় না। স্থায়িত্ব হচ্ছে তার কম, এটা দ্বারা ইন্ডিকেট করে সে তাড়াতাড়ি রিঅ্যাকশন করে ফেলে। তার মানে আমি বলতে পারতেছি এই যে ক্রমটা আমি পাইলাম, এই ক্রমের উল্টা যে ক্রমটা আছে
এই উল্টা ক্রমটাই হচ্ছে আমার কি এই সক্রিয়তার ক্রম। ঠিক আছে? এই এতটুকু বুঝছেন কিনা বলেন তো? হুম। আচ্ছা, তারপরের কথাটা হচ্ছে ছিল কার্বোক্যাটায়ন। এখন পরের কথাটা যদি বলি যে কার্বো অ্যানায়ন বা একটা ব্যাপার আছে। তো লেখলাম আমি আসলে এই হচ্ছে আপনার কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়ন। এখন এই কার্বো অ্যানায়নকে হচ্ছে কি বলে, আবার কার্বানায়নও বলে। হ্যাঁ, কার্বানায়ন, দুইটাই আসলে সেম কথা। হুম? এখন এই জিনিসটা যে বললো এখানে যে কার্বো অ্যানায়ন, আমরা কি জানি, মনে করেন হচ্ছে এমন একটা জিনিস আছে, শুধু ক্লোরিন আছে। এখন ক্লোরিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে। এখন একটা ইলেকট্রন গ্রহণ করার পর কি হইতেছে, এখানে আপনার ক্লোরিন মাইনাস হইতেছে। এই যে মাইনাস হইতেছে, এই জিনিসটাকে কি বলতেছে বলেন তো? এই জিনিসটাকে বলেছে আপনার অ্যানায়ন। তার মানে এখানে একটা জিনিস দেখলাম, এই জিনিসটা একটা দেখলাম যে হচ্ছে অ্যানায়ন কোনটা? অ্যানায়ন হচ্ছে কোনো কিছুর উপর যখন মাইনাস সাইনটা থাকে তখন এটাকে বলতেছি অ্যানায়ন। তো কার্বায়নায়ন বা কার্বায়নায়ন যে জিনিসটা বলতেছে, অবশ্যই কি হবে, কার্বনের উপর কোনো না কোনো ভাবে হচ্ছে মাইনাস সাইন আসবে। কার্বনের উপর কোনো না কোনো ভাবে হচ্ছে মাইনাস সাইন আসবে। ঠিক আছে? তারপর কার্বনের উপর কোনো না কোনো ভাবে হচ্ছে মাইনাস সাইন আসবে। কার্বনের উপর কোনো না কোনো ভাবে হচ্ছে মাইনাস সাইন আসবে। এখন এটাও তো অনেকটা ফরমেশন হইতে পারে। কেমন ফরমেশন হইতে পারে? কার্বনের হাত আছে কয়টা? ৪ টা না? একটা হাতে যদি মাইনাস থাকে, পরে বলেন তো আর বাকি হাত আছে ৩ টা। এই ৩ টা হচ্ছে এখানে ৩ টা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা। তারপর এমনও ফরমেশন হইতে পারে, কার্বনের এই দিলাম আমি হচ্ছে ২ টা হাইড্রোজেন, বাকি এক হাতে হচ্ছে আমি কি করলাম, একটা অ্যালকাইল মূলক রাখলাম। এবং এমনও করতে পারি, একটা হাইড্রোজেন রাখতে পারি, বাকি হচ্ছে এখানে আপনার ২ টা অ্যালকাইল মূলক যুক্ত করে দিতে পারি। এবং এমনও হইতে পারে আমি ৩ টাই হচ্ছে কি অ্যালকাইল মূলক দিতে পারি। তো ঠিক আগের যে কথাবার্তাগুলা কি? এই জিনিসটারে বলতে পারতেছি কি বলেন তো? ৩ ডিগ্রি। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এখানে ৩ টা অ্যালকাইল মূলক আছে। এই জিনিসটাকে আমি বলতে পারতেছি ২ ডিগ্রি, কারণ এখানে ২ টা অ্যালকাইল মূলক আছে। এখানে আছে হচ্ছে আপনার ১ ডিগ্রি। এই জিনিসটা হচ্ছে কেন? কারণ একটা অ্যালকাইল মূলক আছে। আর এই জিনিসটাকে আবার আমি কি বলবো যে কি 0 ডিগ্রি? না, স্বাভাবিকভাবেই বলবো হচ্ছে মিথাইল কার্বনায়ন বা কার্বো অ্যানায়ন। হ্যাঁ? মিথাইল অ্যানায়ন বললেও হবে আরকি। দেখেন এইখানে বোর্ডটা যে আজকে কেন ঝামেলা করতেছে। আচ্ছা, এই যে এরকম একটা কথা, না? আচ্ছা, যারা বলছেন যে হ্যাঁ, বুঝছেন, হুম? এটা কিন্তু আপনাদের একটা টেস্ট করার জন্য আমার অবশ্যই পেছনে এমসিকিউ আছে। যে ওইগুলা তখন আনসার করতে পারতেছেন কিনা দেখব। আর আপনারা বুঝলেই তো আমি বুঝবো যে না, ঠিক আছে, ক্লাস নিতেছে, এই জিনিসটা সার্থক হচ্ছে। এখন পরে দেখেন, ঠিক সেম ওয়েতে এখানেও জানতে চাই যে স্থায়িত্বের ক্রম। এবং এখানে জানতে চাই হচ্ছে আপনার সক্রিয়তার ক্রম। ঠিক সেম ওয়েতে জানতে চাই। এখন পরের কথাটা হচ্ছে, এটাও যদি আমি ব্যাখ্যা করতে চাই, ব্যাখ্যাটা কেমন? যে আমি যদি আবার একটু আঁকার ট্রাই করি, যে ৩ ডিগ্রির ক্ষেত্রে কেমন হয়? এই হচ্ছে আপনার একটা কার্বন, ৩ হাতে হচ্ছে আপনার ৩ টা অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক কি করে? ইলেকট্রন দেয়। অ্যালকাইল মূলক কি করে? ইলেকট্রন দেয়। অ্যালকাইল মূলক কি করে? ইলেকট্রন হচ্ছে দেয়। কার্বনের উপরে আছে হচ্ছে কি নেগেটিভ। কার্বনের উপর নেগেটিভ থাকার মানে হচ্ছে সে চায় তার কাছে পজিটিভ কেউ আসুক। এটাই তো চায়। আমি যখন এটা আঁকতে যাব, কার্বন, এই পাশে একটা আর, এই পাশে হচ্ছে আর, এখানে আছে হচ্ছে হাইড্রোজেন, এখানে আছে মাইনাস। আচ্ছা, এইখানে সে ইলেকট্রন দিতে চায়, এদিকেও সে হচ্ছে ইলেকট্রন দিতে চায়, এদিকে হচ্ছে না। হ্যাঁ? এখন আসি একটু। তারপরের কথাটা হচ্ছে যে এই যে মাইনাস আছে, মাইনাস চাই প্লাস কেউ আসুক। কিন্তু না, এখানে ২ দিক থেকে আবার তারে মাইনাসই দিতেছে। এখানে আসি। এখানে তার দরকার প্লাস। কিন্তু না, ৩ দিক থেকে তারে আবার মাইনাস দিতেছে। তো সে তো রাগ হয়ে বলবে, "যাহ! আমি আর এখানে থাকবোই না। আমি চলে যাব।" মানে হচ্ছে ব্যাপারটা এমন হয় যে যেহেতু তার দরকার হচ্ছে পজিটিভ,
পজিটিভ পাইতেছে না, উল্টা আরো নেগেটিভ পাইতেছে, সে নিজেই নেগেটিভ, সে তো আর সমকামী না, হ্যাঁ? তো জিনিসটা হচ্ছে রিঅ্যাকশন করে ফেলবে। এখন তাড়াতাড়ি রিঅ্যাকশন করে ফেলবে। এখন তাড়াতাড়ি রিঅ্যাকশন মানে কি? তার সক্রিয়তা বেশি। আর যার সক্রিয়তা বেশি তার স্থায়িত্ব কি হবে? কম হবে। তার মানে এই ২ টার সাথে কম্পেয়ার করলে স্থায়িত্ব হচ্ছে তার বেশি। আর এই ২ টার সাথে করলে এটার, আবার এটার সাথে করলে হচ্ছে এইটার। এমন একটা জিনিস হয়। ঠিক সেম ওয়েতে সক্রিয়তার ক্রম যদি জিজ্ঞাসা করি, তাহলে এখানে আমি বলব কি বলেন তো? সক্রিয়তার ক্রমটা হবে হচ্ছে উল্টা। উল্টা মানে কি? আবার লেখা দিয়ে আসে না যে উল্টা। মানে হচ্ছে লিখবেন তখন কি? ওই হচ্ছে ঐরকম। হ্যাঁ? এই ৩ ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর ২ ডিগ্রি, তারপর ১ ডিগ্রি, তারপরে হচ্ছে এখানে আপনার মিথাইল আয়ন। হুম? আচ্ছা, এই হচ্ছে এখানে কথাটা। তো আমরা এতটুকু মোটামুটি বুঝলাম যে আসলে কার্বো অ্যানায়ন এই জিনিসটা এরকম। আচ্ছা, তারপরে গত যে স্লাইডটা ছিল, মানে আগের স্লাইডটা ছিল, এটাতে আমরা দেখলাম যে কার্বো ক্যাটায়ন বা এটারে কিন্তু এরকমও বলে, হ্যাঁ? কার্বনিয়ামও বলে। কার্বনিয়াম, কার্বনিয়ামও কিন্তু বলে। আচ্ছা, কার্বনিয়ামও কিন্তু বলে। তারপরে আসি, এটা আমি এখানে মোটামুটি স্কিপ করে রেখে গেছিলাম যে আসলে এটা তখন কি হয়, না? তো ঠিক সেম ওয়েতে যেই ব্যাপারটা, যে আমরা যদি কার্বোক্যাটায়নটা পারি, কার্বোক্যাটায়নের যেই ব্যাখ্যাটা, এই ফ্রি রেডিকেলের ব্যাখ্যাটা হুবহু সেম। এই কারণে এটা একটু স্টপ করে রাখছিলাম। তাইলে কার্বোক্যাটায়নেরটা কি ছিল? কার্বোক্যাটায়নের ছিল ৩ ডিগ্রির সবচেয়ে বেশি স্থায়িত্ব। এখানে কি ৩ কার স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে? এই হচ্ছে ৩ ডিগ্রির। তারপরে ২ ডিগ্রির, তারপরে হচ্ছে ১ ডিগ্রি। এখন আমি যদি এখানে জানতে চাইতাম যে আসলে সক্রিয়তাটা কি হইতো? এই হচ্ছে সক্রিয়তা। সক্রিয়তা হইতে হচ্ছে উল্টাটা। এখন উল্টা বলতে পরীক্ষার খাতায় উল্টা না কিন্তু। উল্টা বলতে বুঝাইতেছে হচ্ছে আগে ১ ডিগ্রি, ২ ডিগ্রি, তারপরে হচ্ছে ৩ ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে যাব। তো নতুন ২ টা শব্দ পাইছি এখানে। একটা হচ্ছে ইলেক্ট্রোফাইল, আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। এমন ২ টা শব্দ পাইছি, না? এখন ইলেক্ট্রোফাইল কি আর নিউক্লিওফাইল, এই ২ টা নিয়ে যদি ব্যাখ্যা করতে চাই, এখানে দেখেন এই যে ফাইল শব্দটা আছে, এখানেও ফাইল শব্দটা আছে। আমি আপাতত এখানে লিখি আসলে ফাইল মানে হচ্ছে আকর্ষণ। ফাইল মানে হচ্ছে কি বলেন তো? আকর্ষণ। একদম এখন আমরা একদম সাধারণ কমন সেন্স খাটাবো। যে এই যে বললাম যে ফাইল মানে আকর্ষণ, এখানে ইলেকট্রোফাইল মানে তাইলে কি হবে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ হবে না? তার মানে এখন আমি যদি লিখতে চাই, এই হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, তার মানে ইলেকট্রোফাইলকে এক কথায় বলতে পারতেছি ইলেকট্রনের প্রতি আকর্ষণ। প্রতি, ইলেকট্রনের প্রতি হচ্ছে আকর্ষণ। এখন ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকে? মানে ইলেকট্রন তো নেগেটিভ একটা জিনিস। তার মানে পজিটিভ যে কোনো জিনিসের হচ্ছে যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে। এখন কেমন আমি বলতে পারতেছি? এখন আমি বলতে পারতেছি দেখেন, এমন একটা আয়ন লিখলাম, মনে করেন এই NO2, এইখানে উপরে একটা প্লাস দিলাম। ওই যে উপরে প্লাস দিছি। ঠিক আছে? যেহেতু উপরে প্লাস দিছি, তার কার প্রতি আকর্ষণ থাকবে? সে যেহেতু পজিটিভ, নেগেটিভের প্রতি আকর্ষণ থাকবে। স্বাভাবিক। ছেলে মেয়ের প্রতি আকর্ষণ থাকবে, মেয়ের ছেলের প্রতি আকর্ষণ থাকবে। এটাই তো দুনিয়ার সিস্টেম, না? এখন ছেলে ছেলের প্রতি, মেয়ে মেয়ের প্রতি, এগুলা কেমন উল্টাপাল্টা চিন্তা ভাবনা। এগুলা করা যাবে না। জিনিসটা হচ্ছে পজিটিভ থাকবে হচ্ছে অবশ্যই কি নেগেটিভের প্রতি। এই যে পজিটিভ আছে, নেগেটিভের প্রতি একটা আকর্ষণ থাকবে। ইলেকট্রোফাইল বলতেছে। তার মানে এই জিনিসটা আমি বলতে পারি এটা একটা ইলেকট্রোফাইল। এখন একটা জিনিস লিখবো, সবাই মনে করেন আমি যখন কোচিনে ক্লাস নিতে যাই, এ আমি হচ্ছে যে মোটামুটি হচ্ছে ২ টা কোচিনে ক্লাস-টাস নেই। তো ওইখানে যখন আমি লিখি যে Cl+, এটা লিখলে সবাই জাগর দিয়ে উইঠা বলবে যে, "কি পড়াইতেছেন? এখানে Cl+ হয় নাকি?" Cl আজীবন দেখে আসছি Cl-, আর আপনি লিখতেছেন Cl+। মানে সবকিছুই সম্ভব। এখানে এই Cl+ হইতে হলে উচ্চ তাপমাত্রা ও চাপের প্রয়োজন পড়ে। করা যাবে না ব্যাপারটা কিন্তু এমন। অবশ্যই করা যাবে, হ্যাঁ? তো ধরলাম যে আপাতত হচ্ছে যে একটু মাইনা নিতেছি যে Cl+ হইছে। এখন আসি। তারপরের যে কথাটা, এমন যদি হয়, আমি এমন একটা জিনিস লিখলাম এই SO3, এই উপরে দিলাম হচ্ছে এখানে আমি প্লাস। দিতে পারি না? এই যে উপরে একটা প্লাস আছে, এটা দ্বারা কি ইন্ডিকেট করে? অবশ্যই এটা ইন্ডিকেট করবে কি বলেন তো? একটা ইলেকট্রোফাইল। আচ্ছা, আমি এখানে লিখলাম CH3, উপরে দিলাম হচ্ছে আমি প্লাস। যেহেতু প্লাস আছে, তার মানে নেগেটিভের প্রতি বা ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ থাকবে। তার মানে এটা একটা ইলেকট্রোফাইল। আচ্ছা, আমি এখানে লিখলাম COCH3, উপরে দিলাম আমি প্লাস। তার মানে আমি কি বলতে চাইতেছি? দুনিয়ার যাই লিখি না কেন, যত কিছুই লিখি না কেন, সবগুলোর উপর যদি আমি দেখি প্লাস, ওই জিনিসটার আমি এক কথায় বলতে পারতেছি হচ্ছে ইলেকট্রোফাইল।
এখন এটা তো বুঝলাম যে হ্যাঁ ইলেকট্রোফাইল। একটু ভালো করে যদি তাকাই এখানে দেখব প্লাস আছে, মানে সবগুলোর উপর প্লাস আছে। এখন এই জিনিসটার নাম এটাও বলতে পারে আর কি। যে কি বলতে পারে? যে ধনাত্মক ইলেকট্রোফাইল। ধনাত্মক কেন বলতেছে? ধনাত্মক বলতেছে কারণ প্রত্যেকটার উপর হচ্ছে কি আছে বলেন তো? পজিটিভ চার্জ বা ধনাত্মক সাইনটা আছে। এই কারণে বলতেছে এখানে আপনার ধনাত্মক, ধনাত্মক ইলেকট্রোফাইল। এখন এমন ইলেকট্রোফাইলও পাওয়া পসিবল যাদের উপরে প্লাস থাকবে না। কিন্তু আপনার দেখে বোঝা লাগবে যে এখানে প্লাস আছে। ওইটা কেমন? আমি যদি এখানে লিখতে চাই, আমি এটা লিখলাম মনে করেন যে হচ্ছে এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটারে বলতেছি একটা ইলেকট্রোফাইল, হ্যাঁ? কেন এটা ইলেকট্রোফাইল হবে কেন? জিনিসটা হচ্ছে এমন, আমি যদি এটার মোটামুটি একটা স্ট্রাকচার কল্পনা করতে চাই, এই যে আমি লিখলাম এখানে অ্যালুমিনিয়াম, এটার ১ম কক্ষপথ ২ টা থাকে, তারপরের কক্ষপথে ৪ টা থাকে, তারপরের কক্ষপথ থাকে, শেষের কক্ষপথে থাকে হচ্ছে ৩ টা ইলেকট্রন। এই হচ্ছে আপনার একটা ইলেকট্রন, এ হচ্ছে একটা ইলেকট্রন, এ হচ্ছে একটা ইলেকট্রন। এখানে একটা ক্লোরিন যুক্ত থাকে, এখানে একটা ক্লোরিন যুক্ত থাকে, এখানে একটা ক্লোরিন যুক্ত থাকে। আচ্ছা, এই যে ক্লোরিন গুলো যুক্ত আছে, হ্যাঁ? ও আচ্ছা, এখানে এই যে কি করছে, এই যে দেখো এইখানে মাইকটা হচ্ছে যে একজন টাইনা ছিঁড়া ফেলছে। এটা কাছেও নিতে পারতেছি না, ইয়েও করতে পারতেছি না। এই কারণে সে জিনিসটা হচ্ছে সাউন্ড গুলো আস্তে আস্তে যাইতেছে। ঠিক আছে রাফি, এই হচ্ছে ব্যাপারটা। এটা সামনের ক্লাস থেকে আর হবে না এমন। এই জিনিসটা কাছে নেওয়ার ব্যবস্থা করবো। দেখো তারপরেরটা দেখো। এখন পরের কথাটা হচ্ছে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকার কথা? অবশ্যই হচ্ছে ৮ টা ইলেকট্রন থাকার কথা। এখন ৮ টার মধ্যে এখানে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে এখানে ৬ টা। তার মানে দেখতেছি এখানে অষ্টক সংকোচন হয়। তার মানে চাইলে আরো ২ টা ইলেকট্রন সে নিতে পারে। অষ্টক সংকোচন তার মানে ২ টা ইলেকট্রন নিতে পারে। ইলেকট্রন নিতে পারে। ইলেকট্রন নিতে পারে মানে কি? তার ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ আছে। তার মানে আমি বলতে পারতেছি এই যে স্ট্রাকচারটা আছে এটারও আমি বলতে পারতেছি এটা একটা হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক সেম ওয়েতে আমি যদি বলি এই হচ্ছে এখানে আপনার কি? এই হচ্ছে BF3 বোরন ট্রাইফ্লোরাইডের কথা যদি বলি, ঠিক সেম এটার ক্ষেত্রে স্ট্রাকচারাল আকৃতি দেখবো আমরা। আসলে শেষ ৩ টা দিতে ৬ টা থাকে। তার মানে সে আরো ২ টা ইলেকট্রন নিতে পারে। তার মানে ওভারঅল যে কথাটা বলতে চাইতেছি, ওভারঅল কথাটা হচ্ছে তাদের অষ্টক সংকোচন হয়। তো আমাদের শুধু এই ২ টা মনে রাখলেই হবে। মোটামুটি হচ্ছে যে আমরা কভার করতে পারবো আশা করি। এখন দেখেন তাদের মধ্যে হচ্ছে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, এটাকে আমি বলতে পারতেছি নিরপেক্ষ ইলেকট্রোফাইল বলতে পারতেছি। কি বলতে পারতেছি? এটা হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রোফাইল। নিরপেক্ষ ইলেকট্রোফাইল। এটা হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রোফাইল। ঠিক আছে? আচ্ছা। তারপরের কথাটা হচ্ছে আসেন। তার মানে দেখলাম ইলেকট্রোফাইল এখানে এরকম হওয়া পসিবল, না? গেলাম সামনে। তারপরে এখন বাকি একটা অংশ ছিল হচ্ছে নিউক্লিওফাইল। এখন আমি যদি এখানে লিখি যে নিউক্লিওফাইল এ হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক সেম। ফাইল মানে যদি আকর্ষণ হয়, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। এখন নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? অবশ্যই পজিটিভ সাইনটা থাকে, আর কেউ থাকে না। তার মানে পজিটিভের প্রতি কার আকর্ষণ থাকে? অবশ্যই নেগেটিভের আকর্ষণ থাকে। তাই না? তার মানে আমি কথাটা বলতে পারতেছি কি? নিউক্লিওফাইল বলতেছি তাদেরকেই যাদের হচ্ছে কি থাকে? নেগেটিভ সাইন থাকে। মাথার উপরে নেগেটিভ সাইন থাকে। এমন জিনিসগুলারে আমি বলতে পারতেছি যে নিউক্লিওফাইল। কেমন? এখন এমন হইতে পারে এই যে আমরা যে Cl মাইনাসের কথা জানি, আবার হচ্ছে এখানে আমি কি ফ্লোরিন, এখানে ফ্লোরাইড আয়নের কথা জানি। এই জিনিসটা হইতে পারে। আমরা কিছুক্ষণ আগে মাত্র দেখে আসছি মিথাইলের উপরে কি মাইনাস থাকা পসিবল, তাই না? আচ্ছা। এই যে জিনিসগুলা, যেই জিনিসগুলোর উপর এখানে আমরা কি দেখতে পাইতেছি যে মাইনাস থাকবে। তাহলে মাইনাস কার প্রতি একটা আকর্ষণ থাকে? অবশ্যই কি পজিটিভের প্রতি আকর্ষণ থাকে। পজিটিভ মানে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকে। তার মানে এই জিনিসগুলোরে আমি নিউক্লিওফাইল বলতে পারতেছি। এখন এই যে অংশটুকু আছে, এই অংশটুকুরে যেহেতু সবার উপরে মাইনাস সাইন থাকে, তো এই কারণে এটারে বলে হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। কি বলে? এ হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। ঋণাত্মক নিউক্লিওফাইল। কারণ কি? কারণ তাদের উপরে হচ্ছে মাইনাস আছে। এখন এমন নিউক্লিওফাইল পাওয়াও পসিবল
যাদের উপর মাইনাস থাকবে না, কিন্তু দেখে বোঝা লাগবে এটা নিউক্লিওফাইল। কেমন হইতে পারে? আমি লিখলাম এখানে একটা হচ্ছে NH3, লিখলাম হচ্ছে H2O, লিখলাম H2S, ঠিক আছে? আমি লিখলাম হচ্ছে OH, এরকম একটা জিনিস লিখলাম, ঠিক আছে? এমন জিনিসগুলো আমি লিখতেছি। এখন দেখেন তো তাদের কোথাও কি উপরে লেখা আছে যে মাইনাস সাইন মাইনাস সাইন মাইনাস সাইন, এরকম কি কোনো কিছু দেওয়া আছে? দেওয়া নাই। কিন্তু আমরা জানি যে এই যে নাইট্রোজেন আছে, বা আমি এটার সাথে আমি এক্সট্রা আরো অ্যাড করতে পারি PH3, এই জিনিসটা অ্যাড করতে পারি। মানে আমরা যে জিনিসটা জানি যে এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, তাদের মাথার উপরে অলওয়েজ কি, যখন ম্যাক্সিমাম ক্ষেত্রে জৈব যৌগ গঠন করার ক্ষেত্রে একটা মুক্তজোর পাওয়া যায়। অক্সিজেন এবং সালফার, তাদের ক্ষেত্রে কি মুক্তজোর পাওয়া যায় কয়টা? এখানে পাওয়া যায় একটা, আর এখানে পাওয়া যায় এখানে কয়টা? দুইটা পাওয়া যায়, ঠিক আছে? মুক্তজোর পাওয়া যায়। তার মানে এখানে আমি দিতে পারতেছি, দেখেন এই যে মুক্তজোর, মুক্তজোর, এ হচ্ছে 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 মুক্তজোর, এই হচ্ছে মুক্তজোর। তার মানে কি উপরে ইলেকট্রন আছে। এখন ইলেকট্রনের কার প্রতি আকর্ষণ থাকে? অবশ্যই পজিটিভের প্রতি বা নিউক্লিয়াসের প্রতি। যেহেতু নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে, তার মানে এদেরকে আমি বলতে পারতেছি এরা হচ্ছে নিউক্লিওফাইল। কিন্তু তাদের উপরে দেখেন যে হচ্ছে ডিরেক্ট কোনো মাইনাস সাইন দেওয়া নাই, কিন্তু তাও তারা হচ্ছে কি নিউক্লিওফাইল। তার মানে এইদেরকে আমি বলতে পারতেছি নিরপেক্ষ অথবা প্রশম, প্রশম নিউক্লিওফাইল, ঠিক আছে? নিউক্লিওফাইল। দেখেন আগেরটার মধ্যে এখানে লিখে রাখেন, হ্যাঁ, যে নিরপেক্ষ অথবা এখানে কি হচ্ছে প্রশম, প্রশম ইলেকট্রোফাইল। আর এটা হচ্ছে এখানে নিরপেক্ষ অথবা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। এই হচ্ছে কথা। এইখানে একটা সুন্দর একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে, দেখেন একটা র‍্যান্ডম পরীক্ষার খাতায় যখন দেখবেন এমসিকিউ গুলা কেমনে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে। এটা তো থাকলে যখন একটা জিনিস থাকছে উপরে মাইনাস আছে, চোখ বন্ধ করে বলে দিলেন ও আচ্ছা আচ্ছা এটা তো উপরে মাইনাস আছে, তার মানে তার হচ্ছে পজিটিভের প্রতি একটা আকর্ষণ আছে, পজিটিভের প্রতি আকর্ষণ মানে হচ্ছে নিউক্লিওফাইল, ডিরেক্ট বলে দেওয়া যাইতেছিল। কিন্তু এখানে আসার পর এখানে এই যে আমি তো মুক্তজোরগুলো দিয়ে দিছি, পরীক্ষার কোশ্চেনে মুক্তজোরগুলো না দেওয়া থাকতে পারে। তো জিনিসটাকে তখন এখানে আমরা একটা শর্টকাটের কথা মনে রাখতে পারি। যদি দেখি কোনো যৌগের মধ্যে হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন থাকে, আরো হচ্ছে যে ফসফরাস আর সালফারের কথাও বলে, অনেক সময় তাদের হয় না, কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেন যখন থাকে তখন মোটামুটি একদম 95% শিওর যে ওইটা আপনার হচ্ছে কি নিউক্লিওফাইল হইতেছে, যদি না তার উপরে হচ্ছে পজিটিভ সাইন থাকে। তো এটা একটা মোটামুটি মনে রাখতে পারি, এরকম লুকায়িত একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, তারপরে গেলাম এই একটা লাস্ট, আমরা এই দুইটা অংশ শিখবো যে অর্থোপের আর হচ্ছে মেটা। দেখেন এই যে অংশটুকু আজকে আমরা পড়তেছি, এটা আপনাদের হচ্ছে জীবন দশায় পাবেন না এমন হবে না। মানে জীবন দশায় বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে হয় আপনারা ওই সামনে বোর্ড পরীক্ষা পাইতেছেন, অ্যাডমিশনে তো শিওর পাবেন, এটা তো জীবন দশায় পাবেনই। এখন এমনকি বোর্ড পরীক্ষাতেও এইখান থেকে একটা এমসিকিউ 100% থাকতে পারে, ঠিক আছে? এখন দেখেন অর্থোপেরা নির্দেশক আর মেটা নির্দেশক কেমন একটা কথা না? তো এদেরও খুব সুন্দর শর্টকাট আছে, চিন্তা ভাবনা আছে। এত কোনো ডিটেইলস কোনো চিন্তা ভাবনা করাই লাগবে না। শুধু ২ টা কথা বলব, দেখবেন ২ টার সবগুলা নির্দেশক আপনারা নিজে, নিজে বইলা দিতে পারছেন। শুধু ২ টা কথা। স্রেফ ২ টা কথার উপর কোনো কথাই বলব না। তবে আগে একটু জানায় আসি যে ওই যে অর্থোপ্যারা বা মেটা এই জিনিসগুলো আসলে কি? এটা একটু জানায় আসি। ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে, মনে করেন আমি এখানে একটা বেনজিন আঁকলাম। এ হচ্ছে বেনজিন। এই বেনজিনের এখানে মনে করেন কিছু একটা যুক্ত আছে। ঠিক আছে? কিছু একটা যুক্ত আছে। কিছু একটা যুক্ত আছে। এখন এই যুক্ত আছে এটার সাপেক্ষে এই পজিশনটাকে বলতেছে অর্থ পজিশন। এই পজিশনটাকে কি বলতেছে? অর্থ পজিশন। এখন এই যে নিচের যে পজিশনটা এটারে বলতেছে এখানে কি? প্যারা পজিশন। এখন এই যে পজিশনটা এটারে বলতেছে মেটা পজিশন। এই পজিশনটাকেও বলতেছে কি বলেন তো? হচ্ছে মেটা পজিশন। তার মানে এখান থেকে একটা জিনিস দেখলাম, যে জিনিসটা হচ্ছে কোন একটা মূলক যখন যুক্ত থাকে তখন পাশাপাশি দুইটাকে বলে অর্থ পজিশন, নিচেরটাকে বলতেছে প্যারা পজিশন, আর এই দুইটাকে বলতেছে আপনার মেটা পজিশন। এখন ওই যে অর্থোপেরা ও মেটা নির্দেশক এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে এইখানে এমন কি যুক্ত থাকলে আমাকে নির্দেশ করবে যে তুমি শুধু অর্থতে বসতে পারবা, তুমি শুধু প্যারাতে বসতে পারবা, তুমি শুধু মেটাতে বসতে পারবা। এমন একটা জিনিস বোঝাচ্ছে।
তো এটা আরেকটু ডিটেলস বলা যাবে। আপাতত মানে কোশ্চেনটা যেমন আসে বলে নিচের কোনটি অর্থ নির্দেশক, নিচের কোনটি মেটা নির্দেশক অথবা নিচের কোনটি প্যারা নির্দেশক, এরকম করে কোশ্চেনটা আসে। তাহলে আমরা আগে শর্টকাট গুলা দেখি যে আসলে কি কোনগুলাকে আসলে অর্থ নির্দেশক বলে বা প্যারা নির্দেশক বলে বা মেটা নির্দেশক বলে। এখন জিনিসটা হচ্ছে এই যে অর্থ প্যারা, হ্যাঁ, এই হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। তাদের ক্ষেত্রে শুধু একটা কথাই, কি একক বন্ধন থাকবে, একক বন্ধন থাকবে। এখন যদি একক বন্ধন থাকে তার মানে এটা আসলে অর্থপ্যারা নির্দেশক ইন্ডিকেট করে। কি মানে এটা তো দেখে তো কিছু বোঝা যায় না যে আসলে কি বলতেছি এখানে। এটা একটু বলি যে কেমন, দেখেন আমি এমন একটা মূলক লিখলাম যে ECH3, এমন একটা মূলক মিথাইল মূলক লিখলাম। আমি আসলে এই NH2 এরকম একটা মূলক লিখলাম। আচ্ছা, এখানে আমরা Cl একটা মূলক লিখলাম। আচ্ছা, তারপর এখানে CH3 এমন একটা মূলক লিখলাম। ঠিক আছে? তো এই যে মূলকগুলা লেখলাম, তো এগুলাকে নাকি আমি বলতেছি অর্থ প্যারা নির্দেশক। মানে ২ টাকে একসাথে বলে কি অর্থ প্যারা নির্দেশক আরকি। ঠিক আছে? ২ টাকে একসাথে বলে। অর্থ নির্দেশক বা প্যারা নির্দেশক এমন না, মনে করে যে অর্থ প্যারা নির্দেশক। আর মেটাটা হচ্ছে আলাদা। এখন যে কথাটা দাঁড়াইলো যে আমি কেমনে বুঝলাম যে ও আচ্ছা এটা অর্থ প্যারা নির্দেশক। এখানে একটা শর্টকাটের কথা বললাম যে কি, যদি একক বন্ধন থাকে। এখন একক বন্ধন মানে কি? আমি এটা যদি একটু আঁকতে চাই, এট লিস্ট আমরা এটা জানি কার্বনের হাত হচ্ছে ৪ টা, হাইড্রোজেনের হাত ১ টা, অক্সিজেনের হাত ২ টা, নাইট্রোজেনের হাত ৩ টা। এতটুকু নলেজ আমাদের আছে। বা যোজনী যেটা এটা দিয়ে আমি হাত বলতেছি। এখন আসেন, এটা আমি আঁকতে পারবো না। এখানে লিখলাম কার্বন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে আপনার হাইড্রোজেন, এখানে আছে আপনার হাইড্রোজেন। দেখেন তার যে ইন্টারনাল স্ট্রাকচার আছে, এখানে কি কোনো ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন কিছু পাওয়া গেছে? টোটালটাই সব এক বন্ধন না? যেহেতু এক বন্ধন তার মানে এটাকে বলতে পারতেছি এটা অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে? তারপরে এবার দেখেন এটা যখন আমি আঁকতে যাবো, এই হচ্ছে নাইট্রোজেন। দেখেন হাত আছে কয়টা? ২ টা না? মানে নাইট্রোজেনের হাত হচ্ছে টোটাল ৩ টা। ৩ টার মধ্যে একটা হাত তো এখানে, বাকি হচ্ছে এখানে হাইড্রোজেন, এই হচ্ছে এখানে হাইড্রোজেন। তার মানে এই হচ্ছে টোটাল ৩ টা। তার মানে কি দাঁড়াইলো? এখানেও শুধু একক বন্ধন দেখা যায়। তারপর এটা আসে। এটার ক্ষেত্রে হচ্ছে এখানে আমি এই যে Cl লিখলাম। কোনো খরচ হইছে? আর তো কোনো হাতই নাই। তাই না? বা যোজনী তো এখানে ১। এখন এটা যখন আমি লিখতে যাবো, এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে এরকম। এই যে অক্সিজেনের আরেকটা হাত আছে, এই হচ্ছে আরেকটা হাত। এই হচ্ছে কার্বন, এই হচ্ছে কার্বন এখানে লিখলাম। কার্বনের হাত কয়টা? ৪ টা হাত। এখন এই হচ্ছে উপরে একটা, এই হচ্ছে একটা, এই নিচে হচ্ছে এই আরেকটা। তার মানে দেখেন তো এই টোটাল স্ট্রাকচারের মধ্যে কোনো ডাবল বন্ধনের অস্তিত্ব পাওয়া গেছে? পাওয়া কিন্তু যায় না। তার মানে এই জিনিসটাকে আমরা বলব যে অর্থ প্যারা নির্দেশক। তার মানে ওভারঅল একটা চিন্তা ভাবনা যদি দেখি যে একক বন্ধন থাকে তখন জিনিসটারে বলি অর্থ প্যারা নির্দেশক। এখন সাধারণ যা আছে একটু স্ট্রাকচারালি একটু ভাঙ, আর কিছুই না। এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। বাকি একটা জিনিস আছে হচ্ছে আমার মেটা নির্দেশক। আরো একটা কথা এখানে যদি বলে দেই যে জিনিসগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, তাদের কি আবার বলতেছে কি বেনজিন বলয়। বেনজিন বলয় বলতে কি বোঝাচ্ছে বলেন তো? এই হচ্ছে বেনজিনটা, এই হচ্ছে টোটাল বলয়, এই যে পাই ইলেকট্রন যেগুলা এখানে ঘুরতেছে। এখন এই জিনিসটার বেনজিন বলয়ের, বেনজিন বেনজিন বলয়ের সক্রিয়কারীমূলক। ঠিক আছে? বেনজিন বলয়ের কি বলেন তো? সক্রিয়কারীমূলক হচ্ছে কোনগুলা? অর্থপ্যারা নির্দেশকগুলা। শুধুমাত্র এখানে কে বাদ? হচ্ছে ক্লোরিন বাদে। এই ক্লোরিন বাদে বাকিগুলো হচ্ছে কি বলেন তো? আমার কি অর্থপ্যারা নির্দেশক। তার মানে আমার কাছে কোশ্চেন যদি জানতে চাই নিচের কোনটি সক্রিয়কারী, বেনজিন বলয়ের সক্রিয়কারীমূলক বা নির্দেশক যদি জানতে চাই, অর্থপ্যারা নির্দেশক যা তাই হচ্ছে কি আমার সক্রিয়কারী। ঠিক আছে? আমরা শুধু অর্থপ্যারার কথা চিন্তা করব। মানে তখন শুধু একক বন্ধনের কথা চিন্তা করব। আচ্ছা, তারপরে আসেন। এখন গেল তো অর্থপ্যারা, তারপরে যে অংশটুকু আসতেছে এটা হচ্ছে এখানে আমার কি বলেন তো? এই হচ্ছে মেটা নির্দেশক। এখন মেটা নির্দেশকের জন্য একটাই কথাবার্তা, এখানে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকবে। ঠিক আছে? ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকবে। এখন এই যে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকবে, ব্যাপারটা কেমন? আমি যদি মনে করেন এমন একটা লিখি কার্বন নাইট্রোজেন মানে সায়ানাইড মূলকটা লিখলাম। আচ্ছা, এখানে আমি লিখলাম CHO। আচ্ছা,
আমি এখানে লিখলাম COOH, ঠিক আছে, এরকম একটা লিখলাম। আমি লিখলাম এই হচ্ছে আপনার এই NO2, এরকম একটা জিনিস লিখলাম। তো ব্যাপারটা কথা হচ্ছে কি, এখানে তো কোনো ডাবল বন্ধন দেখাই যায় না। আপনি কি লিখলেন, যে বললেন যে ডাবল বন্ধন ট্রিপল বন্ধন থাকলে হচ্ছে মেটা নির্দেশক হবে, ডাবল বন্ধন ট্রিপল বন্ধন এখানে দেখা যাচ্ছে না। তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে আমি কার্বনের তো হাত সংখ্যা জানি, তাইলে কিন্তু হইতেছে কেমন। দেখেন এখানে কার্বনের একটা হাত হচ্ছে এইখানে, বাকি কার্বনের হাত আছে কয়টা, 3টা। এই হচ্ছে 3টা আমার এখানে দেওয়া লাগবে বাধ্যতামূলক, কারণ কার্বনের তো 4 হাত পূরণ হওয়া লাগবে। আর নাইট্রোজেনেরও হাত ছিল 3টা, এই হচ্ছে সেই 3টা। তার মানে এই গঠনটা দেখতে অবশ্যই এইরকম। এবং এই জায়গাতে আমি কি ট্রিপল বন্ধনের অস্তিত্ব পাইছি। যেহেতু ট্রিপল বন্ধনের অস্তিত্ব পাইছি, এটা কি হবে, মেটা নির্দেশক। এবার আসেন এটা আঁকি। এটা আঁকতে গেলে এখানে তো কার্বনের একটা হাত চলে গেল, আছে হাইড্রোজেন আর অক্সিজেন। তারপর এখানে কি হয়, এই একটা হাতে হচ্ছে এখানে কি যায়, হাইড্রোজেন, আর বাকি 2টা হাতে হচ্ছে এখানে আপনার অক্সিজেন। আবার অক্সিজেনের হাত কয়টা, 2টা, এই হচ্ছে সেই ডাবল বন্ধন, ঠিক আছে। এবার আসেন এইটাতে, এই হচ্ছে আপনার সেই কার্বন, আছে 2টা অক্সিজেন। এটার স্ট্রাকচারটা কেমন, এই যে ডাবল বন্ধন অক্সিজেন, তারপরে যেখানে অক্সিজেন, এই হচ্ছে আপনার হাইড্রোজেন। দেখেন এই অক্সিজেনের ওইখানে 2টা বন্ধন, তারপরে কি এই কার্বনের দেখেন 1টা 2টা 3টা 4টা, এখানে অক্সিজেনেরও 2টা, এখানে হাইড্রোজেনের একটা, মানে সবকিছুই এখানে হাত মিলছে। কারণ এই স্ট্রাকচারটা, আর এই স্ট্রাকচারটা তো আপনাদের ভবিষ্যতে লাগতেছে, এই স্ট্রাকচারটা এখানে এখন থেকে যদি প্র্যাকটিস করা যায় ভালো না। এবং এই যে এখানে আছে, এটাকে লেখা যায় এখানে আপনার নাইট্রোজেন, তারপর ডাবল বন্ধন অক্সিজেন। এখানে নাইট্রোজেনের যে হচ্ছে একটা মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, এই জিনিসটা অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। তার মানে এখানে ডাবল বন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এখন এখানে আরো একটা জিনিস লেখা যায়, মনে করেন এই SO3, এই হচ্ছে H, এই জিনিসটাকে যদি আমি লিখতে চাই কেমন আসে, এ হচ্ছে সালফার, ঠিক আছে, এ হচ্ছে ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে অক্সিজেন, এ হচ্ছে হাইড্রোজেন। এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তার মানে বুঝতে পারতেছি এখানেও ডাবল বন্ধনের অস্তিত্ব আছে। যেহেতু ডাবল বন্ধনের অস্তিত্ব আছে, তার মানে এটা মেটা নির্দেশক। তো এখন ওইখানে একটা কথা বলছিলাম, একটা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী সক্রিয়কারী মূলকের কথা বলছি। এইখানে এটারে বলা যায় হচ্ছে আপনার বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, নিষ্ক্রিয়কারী মূলক অথবা নির্দেশক, হ্যাঁ, এরকমও বলা যেতে পারে। তো বেনজিন বলে নিষ্ক্রিয়কারী কোনগুলা, মেটা নির্দেশক। মেটা নির্দেশক কোনগুলা, যাদের ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বললা যে 5 2 3টা হবে কেন আমার, আমার ও আচ্ছা, 4টা না, আরে ঠিক আছে। দেখো এখানে 3টা হচ্ছে নাইট্রোজেনের। হুম, আচ্ছা সামনে গেলাম। তো এই এই পিছনের গুলো ছিল আমাদের পড়াশোনা। এখন পড়াশোনা কেমন করছেন, যে এটার একটু আমি এক্সপ্লেইন, কয়েকটা এমসিকিউ এক্সপ্লেইন করি, তাহলে বুঝতে পারবেন। আর যারা পারবেন তারা হচ্ছে একটু আনসার দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। এখন দেখেন বলছে নিচের কোনটি হচ্ছে ইলেকট্রোফাইল। এখন ইলেকট্রোফাইল কারা, এই হচ্ছে লিখলাম, দেওয়া আছে এখানে আপনার ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কারা, যাদের হচ্ছে কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। এখন ইলেকট্রনের প্রতি কাদের আকর্ষণ আছে, যাদের নেগেটিভ আছে চার্জ, যাদের নেগেটিভ চার্জ আছে তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। এখন এই জায়গাতে, ঠিক আছে, এখন এই জায়গাতে দেখেন কোথাও কি নেগেটিভ চার্জ আছে, কোথাও নেগেটিভ চার্জ নাই। যেহেতু নেগেটিভ চার্জ নাই, ঠিক আছে, এখন দেখেন, সরি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে, যাদের উপর পজিটিভ চার্জ থাকে। তখন কোথাও কি পজিটিভ চার্জ আছে, কোথাও পজিটিভ চার্জ নাই। যদি পজিটিভ চার্জ না থাকে, তখন চিন্তা ভাবনা করা লাগতো কি, ওই শেষ কক্ষপথে হচ্ছে অষ্টক সংকোচন হইলো কিনা, এটা দেখার জন্য। আর আমরা বইগুলোতে হচ্ছে যে এই 2টা অপশনের বাইরে আসতেছি না, এই 2টা উদাহরণের বাইরে আসতেছি না। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর একটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে। তাহলে এখানে কি এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেওয়া ছিল, এটার স্ট্রাকচারটাও আমরা আঁকছিলাম। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কি 3টা ইলেকট্রন ছিল, এই হচ্ছে এখানে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, এখানে হচ্ছে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, এখানে হচ্ছে একটা ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে টোটাল আছে কয়টা, 6টা। আর বাকি লাগতো কয়টা, 2টা। তাহলে সে চাইলে আরো ইলেকট্রন নিতে পারে, তার মানে তার একটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। আনসার হবে কি, এই হচ্ছে এ নাম্বার, ঠিক আছে।
বলতেছে কোনটি সবচেয়ে স্থায়ী, এরকম একটা কথা বলছে। দেখেন এই জায়গাতে এই যে জিনিসটা কি লিখছে, উপরে দেখেন মাইনাস আছে, উপরে মাইনাস আছে, উপরে মাইনাস আছে, মাইনাস আছে। তার মানে হচ্ছে কি লিখছে, কার্বো অ্যানায়ন লিখছে। এখন কার্বো অ্যানায়ন কি? কার্বো অ্যানায়ন তো আমরা টোটালি জানি। এখন এখানে আমি যদি বলি যে এখানে দেখেন তো ৩ টা অ্যালকাইল মূলক আছে। এটা হচ্ছে কয় ডিগ্রি? ৩ ডিগ্রি। এখানে ২ টা অ্যালকাইল মূলক আছে। তো এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে ২ ডিগ্রি। এখানে একটা অ্যালকাইল মূলক আছে। এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে ১ ডিগ্রি। আর এটাতে কোনো কিছুই নাই। এটার আবার 0 ডিগ্রি বলব না। এটা সাধারণভাবে হচ্ছে এখানে আপনার মিথাইল এমন ছিল। এখন এটার মধ্যে কোনটা সবচেয়ে স্থায়ী? এমন একটা কথা বলছিল। হ্যাঁ? বলছে হচ্ছে যে বলছো। এখন এই যে যে বলছো কারণ কি? আমরা জানি যে ৩ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে যে কি হয়? যে এমন আরকি যে ৩ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে কার্বন আছে, এখানে আর, এ হচ্ছে আর, এ হচ্ছে আর। সেও ইলেকট্রন দিতেছে, সেও হচ্ছে ইলেকট্রন দিতেছে, সেও হচ্ছে ইলেকট্রন দিতেছে। হ্যাঁ, না? তো তার কাছে এমনিতেই নেগেটিভ। তার দরকার হচ্ছে পজিটিভ। সে তো তাড়াতাড়ি রিঅ্যাকশন করে ফেলবে। হ্যাঁ, যে আনসার দিছো সাবাস। হ্যাঁ? আবার কানিজ ফাতিমাও আনসার দিছে। আর আরেকজন তোর লেখা আছে মৃত্যু। মৃত্যু বলতে এখন আমি কি বলবো? যে কবর থেকে কেউ কি ইয়ে করতেছে কিনা, মেসেজ দিতেছে কিনা এটা তো আমি বলতে পারতেছি না। কানিজ ফাতিমা বলছে হ্যাঁ, এই হবে আনসার। দেখেন তারপরের কথাটা হচ্ছে এখন কি এই যে ৩ দিক থেকে যেহেতু ইলেকট্রন গুলো আসছে, তো সে তাড়াতাড়ি রিঅ্যাকশন করে ফেলবে। কারণ তার তো ইলেকট্রনের দরকার নাই। তার তো পজিটিভ কিছু একটা দরকার ছিল। তাই না? তার মানে সে হচ্ছে যে কি আমার সবচেয়ে সক্রিয় ছিল। কিন্তু আমার কাছে জানতে চাইছে কি স্থায়িত্ব বেশি। তার মানে কি ওই যে উপরে এক যেটা ছিল এটা কি আমার ছিল বলেন তো সবচেয়ে স্থায়ী বেশি। না? আচ্ছা আমরা সামনে গেলাম। এখানে বলছে নিচের কোনটি হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। না? এখন নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ এক কথায় বলা যায় পজিটিভ এর প্রতি পজিটিভের প্রতি আকর্ষণ। এখন পজিটিভের প্রতি আকর্ষণ কার থাকে? পজিটিভের প্রতি আকর্ষণ থাকে হচ্ছে যার উপরে হচ্ছে নেগেটিভ সাইন আছে তারই থাকতেছে। এখন এবার আসে এই যে এটা হওয়ার সম্ভাবনা তো একদমই নাই। কারণ তার উপর পজিটিভ আছে। আপনার পজিটিভের প্রতি চার্জ থাকবে হচ্ছে যে নেগেটিভ যে আছে। ও আচ্ছা মৃত, হ্যাঁ আমার বাসা কবরে, আমি কবরেই থাকি। হা এটাই বাস্তব। হ্যাঁ, আই লাভ ইউ। ঠিক আছে? এখন পরে আসো। এখন বলতেছি হচ্ছে নাইট্রোমূলক এটা হওয়ার সম্ভাবনাই না। তারপরে যে কথাটা ছিল নিউক্লিওফাইল কি? এখন এমন একটা নিউক্লিওফাইল আমরা দেখছি তাদের উপরে যদি নেগেটিভ নাও থাকে, হ্যাঁ? তাদের উপর নেগেটিভ চার্জ যদি নাও থাকে তাইলেও কি করা যাইতেছিল? আইডেন্টিফাই করা যাইতেছিল। শর্টকাটটা কি ছিল? শর্টকাট ছিল যদি নাইট্রোজেন আর অক্সিজেন, হ্যাঁ? যদি কোথাও আমরা কি দেখি? নাইট্রোজেন আর অক্সিজেন দেখি, তার মানে এখানে বইলা ফেলবো। তাই না? এবার আসেন। নাইট্রোজেন আছে? নাই। নাইট্রোজেন আছে? নাই। নাইট্রোজেন আছে এটাই হবে আনসার। তবে আনসার কি হবে? সি নাম্বারটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন। এখন এখানে বলতেছে হচ্ছে এখানে কি? কার্বনায়নের সুস্থিতির ক্রম। ঠিক আছে? সুস্থিতি মানে কি? সুস্থিতি মানে হচ্ছে স্থায়ী। এই একই কথা। হ্যাঁ? স্থায়িত্বের ক্রম। স্থায়িত্বের ক্রম। এখন এই যে স্থায়িত্বের ক্রম বলছে, তা আমরা কি জানি? যে ওই যে কার্বোক্যাটায়নের ছিল ৩ ডিগ্রি সবচেয়ে স্থায়ী। আর কার্বনায়নের ক্ষেত্রে কি ছিল? মানে আগে ছিল মিথাইল অ্যানায়নটা ছিল। তো মিথাইল যেহেতু নাই ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি। এটার আনসার কি হবে? কোথায় দেওয়া আছে ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি। এ হচ্ছে ১ ডিগ্রি, এ হচ্ছে ২ ডিগ্রি, এ হচ্ছে ৩ ডিগ্রি। আনসার হবে সেখানে ৩ নাম্বারটা। তাই না? এমনই হওয়ার কথা। তারপরে আসেন। এখন বলতেছে নিচের কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন? জানতে চাইছে সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন। হ্যাঁ? সবচেয়ে স্থিতিশীল। আমরা স্থিতিশীল কার্বোক্যাটায়ন কি জানি? যার হচ্ছে এখানে কি ৩ ডিগ্রি, তারপরে হচ্ছে ২ ডিগ্রি, তারপরে সেখানে আপনার কি ১ ডিগ্রি। তারপরে এখানে আপনার কি? এ হচ্ছে CH3 প্লাস এমন একটা জিনিস ছিল। এখন তাইলে আমার এখান থেকে খুঁজা বের করা লাগবে যে কোনটা হচ্ছে এখানে আপনার ৩ ডিগ্রি হয়। ঠিক আছে? আচ্ছা আগেরটা এখানে কানিজ ফাতিমা বলছিল এখানে কি? সি, হ্যাঁ হইছে। এখন তারপরে আসেন। তারপরের কথাটা হচ্ছে এখানে কি? এখানে এটা বলেন তো?
হ্যাঁ, কানের সাথে বলতে হচ্ছে ডি নাম্বার মানে হচ্ছে ৪ দেখি এটাই হয় কিনা। এখন দেখেন এই যে জিনিসটা এখানে হচ্ছে কার্বন, কার্বনের সাথে এখানে দেখেন CH3 মূলক কয়টা আছে? ৩ টা আছে। তার মানে এই জিনিসটাতে আমরা বলতে পারতেছি এটা কয় ডিগ্রি? ৩ ডিগ্রি। আর সবচেয়ে স্থিতিশীল জানতে চাইছিল কি? আমরা তো জানি ৩ ডিগ্রি। তার মানে আনসার কি হওয়ার কথা? এই হচ্ছে ৪ নাম্বারটা। বোঝা গেছে? ঠিক আছে। সামনে গেলাম। এখানে একটা কথা বলতেছি কোনটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আমরা অর্থপ্যারা নির্দেশক কিভাবে বুঝতাম? অর্থপ্যারা নির্দেশক হচ্ছে যাদের একক বন্ধন থাকতো, তাই না? যাদের হচ্ছে কি বলেন তো? এই একক বন্ধন থাকতো। তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এখন আমি যখন এই জিনিসটা স্ট্রাকচারালি আঁকতে চাইতাম, তখন এখানে তো আমার আসতে হচ্ছে এখানে কি কার্বন, এই হচ্ছে ৩ টাই হচ্ছে নাইট্রোজেন মানে ট্রিপল বন্ধন চলে আসতো। এটা যখন আঁকতে চাইতাম এখানে কার্বন, ডাবল বন্ধন, এই হচ্ছে হাইড্রোজেন। এখানে ডাবল বন্ধন চলে আসতো, না? আমি যখন নিচেরটা আঁকতে চাইতাম এ হচ্ছে নাইট্রোজেন, ডাবল বন্ধন অক্সিজেন, সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে অক্সিজেন। ঠিক একমাত্র আমি যদি এইটা আঁকতে চাইতাম তখন দেখেন কি হয়। এখানে অক্সিজেন, এখানে কার্বন, এ হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এ হচ্ছে এখানে একটা হাইড্রোজেন। কারণ এই স্ট্রাকচারটার মধ্যে কোনো ডাবল বন্ধন পাওয়া যায় না। সবই হচ্ছে একক বন্ধন। যদি একক বন্ধন থাকে তখন এই জিনিসটা বলতেছে অর্থপ্যারা নির্দেশক। তারপরে এখানে আমার আনসার হইতেছে এখানে আপনার ৩ নাম্বারটা। ঠিক আছে? তারপরে গেলাম। বলতেছে কোনটা মেটা নির্দেশক। আমরা কি জানি? মেটা নির্দেশক কোনগুলা? যাদের মধ্যে হচ্ছে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকে তারা হচ্ছে মেটা নির্দেশক। এখন আমি যদি এটা একটু দেখি, এটাদের ভাঙলে এখানে আসতেছে কার্বন, এখানে আসে হাইড্রোজেন, এখানে আসে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। কোনো ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন নাই। তার মানে এটা অর্থপ্যারা নির্দেশক, এটা হবে না। কিছুক্ষণ আগে মাত্র এটা দেখলাম। এখানে হচ্ছে অক্সিজেন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এ হচ্ছে এখানে হাইড্রোজেন, এ হচ্ছে এখানে আপনার হাইড্রোজেন। এখানে কোনো ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন নাই। আমার এই জিনিসটা হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক। এবার আসেন উপরেরটা। এই হচ্ছে এখানে আপনার নাইট্রোজেন, তারপরে এখানে আপনার আছে কি এই হচ্ছে হাইড্রোজেন, তারপরে এখানে আছে হচ্ছে আপনার কার্বন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে আপনার হাইড্রোজেন। তার মানে এই টোটাল অংশটুকুর মধ্যে কোনো ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন নাই। তার মানে এই জিনিসটা হচ্ছে এখানে আপনার কি বলেন তো অর্থপ্যারা নির্দেশক। কিন্তু এই হচ্ছে সেই ২ নাম্বারটা যার মধ্যে কি আছে বলেন তো ডাবল বন্ধন পাওয়া যাবে। এই লিখলাম আমি সালফার, এখানে ডাবল বন্ধন অক্সিজেন, ডাবল বন্ধন অক্সিজেন, এই পাশে অক্সিজেন, এই হচ্ছে আপনার হাইড্রোজেন। মানে স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। তার মানে এখানে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন পাওয়া যায়। যেহেতু ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন পাওয়া যায় এই জিনিসটাকে বলতেছে হচ্ছে মেটা নির্দেশক। আনসার হবে এখানে কি? এই হচ্ছে ২ নাম্বারটা। ঠিক আছে? তো আজকের যেই ক্লাসটা আমরা অংশগ্রহণ করলাম, এই ক্লাসের যে প্রতিপাদ্য বিষয় ছিল খুব হট কয়েকটা টপিক ছিল। যে কি? যে একটা ছিল এখানে ফ্রি রেডিকেলের কথা ছিল, কার্বোক্যাটায়ন ছিল, কার্বো অ্যানায়ন ছিল, ইলেকট্রোফাইল ছিল, নিউক্লিওফাইল ছিল, অর্থপ্যারা নির্দেশক ছিল, মেটা নির্দেশক ছিল। এই যে অংশটুকু পড়াইলাম, এটা তো দেখেন আমরা কোনো মানে জৈব যৌগের কোনো রিঅ্যাকশন-টিঅ্যাকশন এগুলো কিছুই করি নাই। কিন্তু আপনারা জানেন কিনা যে এই অংশটুকুই হচ্ছে যে অ্যাডমিশনে এত বেশি পরিমাণে আসে বা হচ্ছে আপনাদের বোর্ড পরীক্ষায় এমন কোনো বোর্ড পরীক্ষা পাবেন না যেখানে এই অংশ টপিক থেকে একটা এমসিকিউ পাবেন। যদি আজকের ক্লাসটা হচ্ছে এটলিস্ট ভালো করে মনোযোগ দিয়ে করে থাকেন তাহলে আমি 100% শিওর যে বোর্ডের একটা এমসিকিউ 25 টার মধ্যে একটা এমসিকিউ আপনি কনফার্ম করে ফেলছেন। হ্যাঁ? তো শুধু এই কথাটুকু মাথায় রাখেন। দেখেন আমি প্রত্যেকটার জন্য একটা করে শর্টকাটের কথা বলছিলাম। হ্যাঁ? যেমন মেটা নির্দেশক বলছি শুধু ডাবল বন্ধন, ট্রিপল বন্ধন দেখেন। অর্থপ্যারা বলছি শুধু একক বন্ধনের কথা চিন্তা ভাবনা করেন। তারপরে যখন আমি বলতেছিলাম ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এরকম করে বলছিলাম ইলেকট্রনের প্রতি আকর্ষণ, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। আমি স্পেসিফিক ২ টা উদাহরণ দিয়ে বললাম যে এটা মনে রাখেন ইলেকট্রোফাইলের ক্ষেত্রে। নিউক্লিওফাইলের ক্ষেত্রে বললাম নাইট্রোজেন আর অক্সিজেন দেখে বুঝা ফেলবেন। যদি উপরে আপনার পজিটিভ সাইন না থাকে আবার বা নেগেটিভ সাইন না থাকে এরকম করে বুঝা ফেলবেন। তো এই যে শর্টকাট কথাগুলো বললাম এগুলো সুন্দর করে হচ্ছে আলাদা করে নোট করেন। শর্টকাট কথাগুলোই রাখেন। এটা দেখলে আর ভিতরে এত কিছু পড়াই লাগতেছে না। খুব ভালো পরিমাণে একটা অংশ হচ্ছে যে শেষ হয়ে গেছে। আর এই যে অ্যাডমিশনের কথা যদি বলি, এটা তো বলার বাইরে যে এখান থেকে কি পরিমাণে কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে? তো এই ছিল এখানে কথাবার্তা। তো আমি বলব যে হচ্ছে এই ৮ টা ক্লাসের মধ্যেই হচ্ছে একটা ক্লাস, হ্যাঁ? তো আর বাকি ৭ টা ক্লাস শুধু বাকি রইছে। আমি এতটুকু কনফার্ম করতে পারি যদি হচ্ছে আপনারা এখানে টোটাল ৮ টা ক্লাসই করেন, তো জিনিসটা কি হবে? যে আমি টোটাল এমসিকিউ সলভ করাইতেছি। এটা থেকে সিকিউ তেমন আসে না। সিকিউ যেই জিনিসগুলা থেকে আসতেছে আমি সিকিউ গুলো ওইখানে এড করে দিব।
তো এমসিকিউ, সিকিউ ২ টাই আসলে কভার হয়ে যাবে এবং এমন ওয়েতে শেষ হবে, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে আসলে জৈব যৌগ আসলেই এত সহজ। ঠিক আছে? তো কঠিন করার এখানে কিছুই না। আমরা ওই অংশটুকুই শিখবো, যে অংশটুকু হচ্ছে পরীক্ষায় আসতেছে বা পরীক্ষায় আসতেছে। ঐরকম ওইখানে বেহুদা অনেক কিছুই লেখা আছে, অনেক রিঅ্যাকশনই দেওয়া আছে। ওগুলো আমার তো জানার দরকার নেই। তো জানা দরকার আছে নলেজ বৃদ্ধি করার জন্য। আমার তো আগে পরীক্ষায় মার্কসটাও তো ভালো করে তোলা লাগবে। তো আমি ওই চিন্তা ভাবনা করে হচ্ছে খুব শর্ট ওয়েতে জৈব যৌগটা শেষ করব। আমি কনফার্ম যে হচ্ছে যে সবগুলা ক্লাস যদি করেন আশা করি ক্লাসের মধ্যেই হয়ে যাবে। তারপর যে স্লাইডগুলো থাকবে ওইখানে যদি মোটামুটি ১৫-২০ মিনিট হচ্ছে শুধু রিডিং নেন, একদম এনাফ। এর চেয়ে বেশি আর পড়াশোনা করা লাগতেছে না। তো জৈব যৌগের মতো একটা ভালো একটা টপিক যদি হচ্ছে যে এমন সহজে শেষ হয়ে যায়, তো আর কিছু বাকিই থাকছে না। আর বাকিগুলো হচ্ছে আমি শুধু ওয়ান শট ক্লাস নিয়ে হচ্ছে যেই অংশগুলা দিব ইনশাল্লাহ, ওই অংশতে বাইরে হচ্ছে আপনার একাডেমিকের জন্য পড়াই লাগতেছে না। পড়াই লাগবে না। ঠিক আছে? তো এই ছিল ওভারঅল কথাবার্তা। আপনারা ঠিক সময়ে ক্লাসে জয়েন করে ফেলেন। আমি বলব যে লাইভ ক্লাস করাটা সবচেয়ে বেশি বেটার। কারণ হচ্ছে লাইভ ক্লাস করার সময় মনে হয় যে না ওই টিচার আমার সাথে কথা বলতেছে, আমি একটা মেসেজ দিলে টিচার দেখতেছি। এটা ইফেক্টিভ বেশি হয়। হ্যাঁ? তখন নিজের একটা ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত মনে হয়। যখন আমরা এই লাইনটা এই ক্লাসটা যখন আপনারা হচ্ছে অফলাইন পরে হচ্ছে লাইভে না করেন, দেখা যাচ্ছে তখন কি হয়? তখন জিনিসটা হচ্ছে ও আচ্ছা, আচ্ছা এটা আমি টাইনা দেখি বা হচ্ছে একটু দেখার পরে একটা রিলস দেখে আসি। একটু কথা বলে আসি, এই করে আসি, ঘুইরা ফিরে আসি। তো তখন এই ১ ঘন্টার ক্লাসটা আপনার কাছে কেমন মনে হয়ে যাইতেছে? ওই হচ্ছে ৪-৫ ঘন্টায় করা লাগতেছে ১ ঘন্টার ক্লাস। কিন্তু লাইভে বইসা থাকলে ১ ঘন্টা বসে থাকলে ১ ঘন্টার মধ্যে ওই ইফেক্টিভ টাইমটা সময়টা ব্যয় হয়। ঠিক আছে? তো লাইভ করার একটু চেষ্টা করবেন। ঠিক আছে? এই ছিল ওভারঅল কথাবার্তা। তো যুক্ত থাকেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।